হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব, আপনাদের মেন্টর। আমরা চলে আসলাম আজকে ক্লাস 5-এ আমাদের পড়ানোর কথা ছিল যে আমরা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবো অ্যামাজনে। সো এইটার আদ্যপান্ত প্রিভিয়াস ক্লাসে আমরা প্রোডাক্ট রিসার্চ সম্বন্ধে জেনেছি। এখনও যারা প্রোডাক্ট রিসার্চের ব্যাপারে ফুললি বুঝতে কোনো কিছু নিয়ে সামান্যতম ইস্যু আছে বা কোনো প্রোডাক্ট অলরেডি পছন্দ হয়েছে বাট কিছু জায়গায় কনফিউশন আছে, তারা অবশ্যই সাপোর্ট গ্রুপে তাদের প্রোডাক্টগুলো শেয়ার করে জানাইতে পারেন। আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে খুবই আগ্রহী, সো আপনারা জানাবেন এটা। আর এখন আমরা নতুন একটা প্রোডাক্ট কিভাবে অ্যামাজনে লিস্ট করব সেই প্রসেসটা একটা একদম সেলার সেন্টারে 2025 সালের আপডেট অনুযায়ী চেক করে দেখাবো। সো একটা প্রোডাক্ট রিসার্চ করার সময় অবশ্যই যে জিনিসটা আপনার প্রথমত মাথায় রাখতে হবে সেটা হলো ওই প্রোডাক্টের কিওয়ার্ডগুলা রিসার্চ করে নেওয়া। সো কিওয়ার্ডগুলো যখন রিসার্চ হয়ে যায় তখন আপনি কিন্তু বুঝতে পারেন যে আসলে কোন কিওয়ার্ডগুলো আপনি আপনার প্রোডাক্টের টাইটেলে, ডেসক্রিপশনে আর বুলেট পয়েন্টে ব্যবহার করবেন। ফার্স্ট অফ অল দেখেন, আমরা আগে কিওয়ার্ড রিসার্চটা শিখি। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ শিখার 3টা ওয়ে আছে আমার কাছে, যেটা মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়ে হলো যেটা ফ্রি উইদাউট টুলস, অ্যামাজনের মাধ্যমে। এইটার কিছুটা আদ্যপান্ত আজকে আমরা দেখবো যে অ্যামাজনে কিভাবে করব। আর দ্বিতীয় ওয়ে হইলো আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুলগুলো ইউজ করা। সো এখানে কিওয়ার্ড রিসার্চ টুল থাকতে পারে, ধরেন আপনার হিলিয়াম 10টা সবাই পরিচিত মোটামুটি। আপনাদের ভিতরে যারা আগে অল্প কিছু হইলেও আপনারা চিন্তা করছেন অ্যামাজন নিয়ে ভাবছেন, তারা হয়তো হিলিয়াম 10 এর নামটা শুনছেন। আর দ্বিতীয়ত আরেকটা রিনোন্ড আছে যেটা হলো জাঙ্গল স্কাউট। এছাড়াও আপনার এএমজি স্কাউট, আরো কিছু কিওয়ার্ড রিসার্চ টুল আছে। সো আমরা প্রথমত কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা অ্যামাজনকে চুজ করে নিলাম। সো অ্যামাজনে যাবেন, গিয়ে ব্র্যান্ডসে আসবেন, এখান থেকে ব্র্যান্ড অ্যানালিটিক্সে যাবেন। ব্র্যান্ড অ্যানালিটিক্স থেকে এই যে সার্চ অ্যানালিটিক্স যে বাটনটা, এটা চেক করে টপ সার্চে চলে যাবেন। টপ সার্চেসের ভিতরে এইখানে দেখেন, এইখানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে যে আপনি আসলে কবের ডেটাটা চান, উইকলি, মান্থলি, কোয়ার্টারলি। সো এইগুলা সিলেক্ট করে নেন। সো একটা রিলেভেন্ট ডেটা আপনি এক উইকের ডেটা হিসাব করে চিন্তা করতে পারেন না। ধরেন হঠাৎ করে আপনার দেশে যদি ভূমিকম্প হয়ে যায়, সো ভূমিকম্প কিওয়ার্ডটা কিন্তু আপনার দেশে ওই স্পেসিফিক উইকে বা এক মাসে অনেক ভালো একটা সার্চ টার্ম হইতে পারে। বাট আপনি যদি এর জন্য ভাবেন যে ভূমিকম্প সারা বছরই ভালো সার্চ টার্ম, তা কিন্তু না। সো এমন এমন কিওয়ার্ড নিতে হবে যেগুলো সাস্টেইনেবল। হ্যাঁ, সো সাস্টেইনেবিলিটি বোঝার জন্য এখানে সর্বোচ্চ গেলে কোয়ার্টারই অপশন আছে। সো কোয়ার্টার হইলো গিয়ে আসলে 3 মাসের। সো প্রথমে কোয়ার্টারটা সিলেক্ট করে নেন, তারপর ইয়ারটা সিলেক্ট করেন। আপনি এখানে দেখেন, এখানে 3টা বছরের ডাটা আছে আপাতত, 25, 24 আর 23। কিন্তু যেহেতু এটা অ্যামাজন সেলার সেন্টারের ভিতরে, এটা কিন্তু কেউ দেখায় না যে এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায়। সো এটা যেহেতু অ্যামাজন সেলার সেন্টারের ভিতরে, সো এইখানে যাই আপনারা দেখতে পাইতেছেন সবই আসলে অথেন্টিক। সো এইখান থেকে আপনি 2025 সিলেক্ট করে নিলেন। নেয়ার পরে আপনি এখানে কোয়ার্টারটা চেক করে নেন। দেখেন, যেহেতু এখন আমরা এই কোর্সটা আমি যখন করতেছি তখন আজকে হইলো 25 সাল ডিসেম্বরের 5 তারিখ। সো এই 5 তারিখে যেহেতু আমরা এটা করতেছি, সো 5 তারিখে কিন্তু এখনো 4th কোয়ার্টার চলে। সো কোয়ার্টারের হিসাবটা হলো এরকম: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইরকম টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সো এখানে যদি আপনি 1 সিলেক্ট করেন, তার মানে কিন্তু আপনি ডাটাটা যেটা পাইতেছেন সেই ডাটাটা আপনার জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভ্যালিড। মানে ওই সময় কাস্টমারদের বিহেভিয়ারে এই কিওয়ার্ডগুলো ওই র্যাঙ্কে থাকে। সো ধরেন আপনি একটা প্রোডাক্ট আজকে লিস্ট করবেন, তো সেই ক্ষেত্রে তো আপনার লাগবে হলো গিয়ে এই সময় ওই কোন কিওয়ার্ডটা ভালো করে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ গেলে আপনি যেটা পাবেন সেটা হলো 24 আর 23 সালের Q4 এর হিসাবটা আপনি নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসগুলো হলো আপনার নিজের থেকে আসতে হবে যে আপনি আসলে কতটা ভালো রেজাল্ট পাবেন, সেটা ডিপেন্ড করে আপনার অ্যানালাইসিসের রেজাল্টটা কত ভালো। সো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যখন আপনি মিস করবেন না, তখন কিন্তু আপনার মানে যে আউটকাম সেটা 100% ভালো আসবে। আগে যেটা আপনার মনে করেন চোখ বন্ধ করে অ্যানালাইসিস করে যেটা পান, তার থেকে অনেক অনেক ফার টাইম বেটার আসবে। সো এটা মাথায় রাখবেন। সো আমরা ধরেন আজকে এইগুলা বুঝলাম। এখন হলো আমি একটা নর্মাল র্যান্ডম সার্চ দিই। সো আমি 2 সিলেক্ট করলাম। এখন দেখেন, এখন আমরা যে কিওয়ার্ডগুলো দেখতেছি, এখানে আমরা যে 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 কিওয়ার্ডগুলো দেখতেছি এগুলা কিন্তু র্যাঙ্কিং দেয়া আছে। ধরেন আপনি এই সার্চটা ফিল্টার করার মাধ্যমে বুঝাইছেন যে 25 সালের 2 নাম্বার কোয়ার্টার, যেটা হলো আপনার এপ্রিল, মে, জুন, সেই কোয়ার্টারে কোন প্রোডাক্টটার সার্চ সব থেকে বেশি হয়েছে সেটা হলো এইটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, ফোর্থ এইটা। ওকে, সো এখন এইখানে এইটাও দেয়া আছে। দেখেন এখানে টপ
ক্লিক ব্র্যান্ডস, এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কি, টপ ক্লিক ক্যাটাগরিজ, মানে যদি আপনি এই কিওয়ার্ডটা নেন, এই কিওয়ার্ডটা আসলে কোন ক্যাটাগরির ভিতরে যেতেছে, হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি, অ্যাসিন নাম্বারও দেওয়া আছে। সো অ্যাসিন লিস্টটা নিলে আসলে আপনার পরবর্তীতে যে কিওয়ার্ড রিসার্চ টুলগুলো আছে সেইখানে আরো ডিটেল ডেটা পাবেন যে আসলে এইটার জন্য কি কি কিওয়ার্ড নেওয়া হয়েছিল। সো ধরেন আমি এবার একটু স্পেসিফিক সার্চ দিই, ধরেন আপনার মনে হইলো যে আমি এতগুলা দেখে কিভাবে বুঝবো, এখানে সবগুলা এক একটা আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট, মানে একটা চাঁদে তো আর একটা মঙ্গল গ্রহে টাইপের অবস্থা। সো আপনি এইখানে আপনার বেসিক কিওয়ার্ডটা দেন, যেটা ধরেন আমি যদি আজকে একটা চেয়ার সেল করি, যে চেয়ারটা হলো ড্রেসিং টেবিলের সাথে, সো আমার চেয়ারটার নাম হইতে পারে মেকআপ চেয়ার। আসলে বিদেশিরা কোন জিনিসটাকে কি নামে ডাকে, অ্যাজ এ বাংলাদেশি ওই সাইকোলজিটাও কিন্তু আপনাকে ক্যাপচার করতে হবে। হ্যাঁ, সো এর জন্য আপনি চাইলে কিছু ব্লগ পড়তে পারেন, যেগুলাতে এই প্রোডাক্ট রিলেটেড ব্লগগুলো, কারণ ওইখানে কিন্তু এই প্রোডাক্টটাকে আসলে কি নামে ডাকা হয় সেটা কিন্তু পাওয়া যায়, বুঝছেন। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যদি আপনি নিজে প্রোডাক্ট লঞ্চ করেন। সো ওই দেশের কমিউনিটি ওইটাকে কি নামে ডাকে সেটা আপনার জানা থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে। সো মেকআপ চেয়ার, এখন আমরা যা দেখতে পাইতেছি এইগুলা লিখে মানুষ মেকআপ চেয়ার কিনে। এখন আপনার বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনার প্রোডাক্টটা আসলে কোনটার সাথে একদম হুবহু মিল হয়। যেমন দেখেন এইখানে এই যে ফর মেকআপ আর্টিস্ট, এইটা কি আসলে আমাদের যে প্রোডাক্টটা আমরা কল্পনা করতেছি সেটা সমান নাও হইতে পারে। আমাদের প্রোডাক্ট আমরা কল্পনা করছি যেটা হলো একজন ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য যে চেয়ারটা দরকার পড়ে সেই চেয়ারটা, সেটা কিন্তু মেকআপ আর্টিস্টের স্পেসিফিক চেয়ার হওয়াটা সব কাস্টমারের জন্য জরুরি না। সো এই কিওয়ার্ডটা যদি আমাদের প্রোডাক্ট ডিফাইন করি তাহলে কিন্তু আমরা রং আইডিয়া প্রোভাইড করতেছি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যখন আপনি কিওয়ার্ড সিলেক্ট করতেছেন সেই কিওয়ার্ডটা কতটা রিলেভেন্ট। যত রিলেভেন্ট কিওয়ার্ড হবে তত আপনার প্রোডাক্টটা এক্স্যাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আপনি যদি মনে করেন প্রোডাক্ট হলো আপনার তাল গাছ, আপনি কিওয়ার্ড দিয়ে রাখলেন যে গাছ, শুধু গাছ, তাহলে আপনি এক্সপেক্ট কি করতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা যত ধরনের গাছ আছে সব গাছকে রিকমেন্ড করে। সো এই কারণে এক্স্যাক্ট কিওয়ার্ডগুলো দেওয়াটা খুবই জরুরি। অনেক সময় মানুষ যাদের কাছে অলরেডি পারচেসিং পাওয়ার আছে এবং তাদের কাছে এনাফ ইনফরমেশন আছে প্রোডাক্ট ব্যাপারে, তারা শুধু প্রোডাক্টটা মার্কেট প্লেসে খুঁজতে আসে যে পাওয়ার জন্য, প্রাইসটা দেখার জন্য, তারা কেনার ইন্টেনশনই আসে। সো এক্স্যাক্ট কিওয়ার্ডগুলা সবার আগে ইউজ করব আমরা, অবশ্যই একটা টাইটেলের সবার আগে ইউজ করব আমরা এক্স্যাক্ট কিওয়ার্ডগুলো। সো এখন দেখবেন যে এই যে কিওয়ার্ডের মাধ্যমে যে প্রোডাক্টটা সেল হয়েছে সেই প্রোডাক্টটার যে প্রাইজিং এবং ধরেন যে এই প্রোডাক্টটা বাকি প্রোডাক্টগুলোর যে ডিজাইন, সেই অনুযায়ী কি আপনার এই কিওয়ার্ডটা মানে জাস্টিফাইড। যদি দেখেন যে হ্যাঁ এটার রেজাল্টও আসলে আমার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট, তাইলে এই কিওয়ার্ডটা আপনি নেবেন। অ্যাজ এ ব্র্যান্ড পার প্রোডাক্টে আপনি মিনিমাম 20টা, যদি দেখেন যে হ্যাঁ এই প্রোডাক্টে অনেকভাবে সার্চ করা যায়, মিনিমাম 20টা কিওয়ার্ড আপনি নেবেন, আর এক একটা কিওয়ার্ড নেবেন যেগুলোর র্যাঙ্কিং ভালো। যেমন দেখেন এইখানে এটা 47,000 র্যাঙ্কিং দেখাইলে আপনার হয়তো মনে হইতেছে যে মেকআপ চেয়ার আসলে অত একটা মানুষ সার্চ করে না, বাট পুরা ইউএসএ তে যেখানে প্রত্যেক দিন আপনার 3,000 করে সেলার বাড়তেছে, তাইলে আপনি বুঝেন যে 4 মাসে যদি কোন একটা কিওয়ার্ড 47,000 র্যাঙ্কিং এ চলে আসে, সেই ক্ষেত্রে আসলে সে অনেকবারই সার্চ হয়েছে। এইখানে র্যাঙ্কিং গুলো দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, তারপরেও এইগুলাই এর বেস্ট কিওয়ার্ড মানে সার্চের দিক থেকে। তারপরে আমি কিছু হিলিয়াম 10 আর জঙ্গল স্কাউটে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করে এটা একটু দেখাই দিই। সো জঙ্গল স্কাউটে লগ ইন করলে এটার একটা সাবস্ক্রিপশন চার্জ আছে, সো এই কারণে আমি প্রথমে ফ্রি অপশনগুলোর দিকে গেছি। অ্যান্ড আরেকটা প্রো টিপ আছে, তো কিওয়ার্ড অপটিমাইজেশনে যাবেন, তারপরে কিওয়ার্ড স্কাউট, এইখানে দুইভাবে সার্চ দেওয়া যায়। দুইভাবে সার্চ বলতে এক হলো আপনার যদি দেখেন যে আপনি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট আপনার খুব ভালো লাগছে অ্যান্ড আপনি ওই প্রোডাক্টটার দেখতেছেন যে সার্চেও খুব তাড়াতাড়ি আসে, সো ও কি কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেটা আপনার জানতে মন চাইতেছে, আপনি এক্স্যাক্টলি ওই টাইপের কিওয়ার্ড দিয়ে আপনার মতো করে কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ওই অ্যাসিনগুলো কালেক্ট করে নেবেন। একটা হইতে পারে, একের বেশি হইতে পারে, এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে, বাট এটা আপনি সর্বোচ্চ 10টা একসাথে সার্চ দিতে পারবেন। হ্যাঁ, সো আমি এই জায়গায় দেখলেন 4-5টা 3-4টা কপি করে নিচ্ছি অ্যান্ড কিওয়ার্ড অপটিমাইজেশন থেকে কিওয়ার্ড স্কাউটে আসছি, এসে এখন আমি এগুলো বসায় দিতেছি। বসায় দিতেছি। এইখানে দেখেন এইখানেও কিন্তু এই যে এই কিওয়ার্ডগুলোই আসতেছে, যে ডেস্ক চেয়ার। এখন আপনি এইখানে বলতে পারেন যে ভাই মেকআপ চেয়ারটা এখানে কেন আসতেছে না শুরুতে, কারণ কি এইখানে আপনি যখন অ্যাসিন দিয়ে সার্চ দিচ্ছেন ওই অ্যাসিনগুলার কম্প্যারিজনে যে কিওয়ার্ডগুলো আছে সব কিওয়ার্ড চলে আসছে। আপনাদের আমি শুরুতে বলছি না যে বিভিন্ন ব্লগে প্রোডাক্টের নামগুলো ভালো মতো মেনশন করা থাকে, তাছাড়াও আপনি এরকম যদি অ্যাসিন দিয়ে সার্চটা দেন আপনার কিওয়ার্ড রিসার্চ টুলে, সেই ক্ষেত্রে কিন্তু ওই কিওয়ার্ডগুলা মানে পেয়ে যাইতেছেন যেটা
যেটা ওরা ভ্যারিয়াস যে কিওয়ার্ডগুলো ইউজ করছে, যেহেতু ওরা অলরেডি আপনার থেকে আগে থেকে সেল করে, সো ওদের কিন্তু আপনার একটু হইলেও ওদের নলেজ পাওয়ারটা বেশি, সো সেইটা আপনার কাজে লাগাইতে হবে। সেটা কাজে লাগানোর জন্য ওদের প্রোডাক্টগুলো কম্পেয়ার করে এইখানে কিওয়ার্ডের জন্য অ্যাসিনগুলো বসায় সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে কি কিওয়ার্ডগুলো আসে। ঠিক আছে, সেম ভাবে আপনি হিলিয়াম 10 যদি লগ ইন করেন, হিলিয়াম 10 সেম ওয়েতেই আপনি কিন্তু দেখতে পারবেন। এখন আরেকটা যেটা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সো এটার জন্য আপনি যাবেন হইলো প্রথমে গ্রোথ থেকে মার্কেট প্লেস প্রোডাক্ট গাইডেন্স। এটা হইলো ওই সেকশনটা যেখানে আমরা ওই যে কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট বেশি সেল হইতেছে প্রোডাক্ট রিসার্চের সময় যেটা আমরা দেখছিলাম ক্যাটাগরি ইনসাইটস, হ্যাঁ ওইখানে আমরা যাব। আবারও আপনাদের হয়তো মনে আছে অলরেডি, মানে সারপ্রাইজড হবেন না যে আমরা কিন্তু এইখান থেকে কিছু কিওয়ার্ড রিকমেন্ডেশন পাইছিলাম অলরেডি। সো আমরা যে সিলেকশনটা আছে এইটা রেখেই সার্চ দিই, হ্যাঁ যেহেতু আমরা চেয়ার টাইপের প্রোডাক্টই খুঁজতেছি, সো চেয়ার লিখলাম। সো এইখান থেকে আমার যা মনে হয় এইখানে আমরা হোম অফিস ডেস্ক চেয়ার তো আমরা অবশ্যই দিব না, আমরা 1 বাই 1 দেখি কোনটা হয়। হ্যাঁ লিভিং রুম চেয়ারটা কেন দিলাম, কারণ এখানে বেডরুম চেয়ার বা ডাইনিং চেয়ারটা কিন্তু নাই। সো অ্যাপারেন্টলি অন্য যে সেলার্সরা আছে তারা যদি আসলেই প্রোডাক্ট সেল করে তারা কিন্তু এই লিস্টের আন্ডারেই করবে। তো এখানে দেখেন মোস্ট যে চেয়ারগুলো আছে, তো এইখান থেকে যদি আপনার কাছে কোনোটা রিলেভেন্ট মনে হয় সেটা কিন্তু আপনি নিতে পারেন, কারণ এইখানের যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু মানে 100% অথেন্টিক, অ্যামাজন থেকে এগুলো দেওয়া হয়েছে। যেহেতু এই যে দেখেন এইখানে আপনার ফিচার কোনটা, কোন ফিচার আলা প্রোডাক্ট বেশি, এইটা আপনার এইখানে দেয়া আছে। ব্যাক সাপোর্ট এই জিনিসটা সব প্রোডাক্ট দিতেছে না, বাট আপনি ওই যে ব্যাক সাপোর্ট দেয় না তার দামে আপনি ব্যাক সাপোর্ট সহ একটা প্রোডাক্ট আনতে পারবেন। বা আপনি এইখানে যতগুলো ফিচার আছে আপনার প্রোডাক্টে আপনি সবগুলোই যদি কম বেশি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি তাদেরকে বেশি ভ্যালু প্রোভাইড করতেছেন, তখন কিন্তু তারা প্রোডাক্টটা একটু বেশি দামে হইলেও কিনতে পছন্দ করবে। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ফিচারের দিকে। যাই হোক আমরা আবার কিওয়ার্ড রিসার্চে চলে আসি। সো আমরা কই আসলাম, আমরা এখানে আসলাম হলো গ্রোথ থেকে প্রোডাক্ট অপরচুনিটি এক্সপ্লোরার। সো এখানে কিন্তু আমরা দুইটা অপশন পাইতেছি, একটা হলো আপনার অ্যাসিন দিয়ে সার্চ দেওয়ার অপশন, আর একটা হলো আপনার ক্যাটাগরি ওয়াইজ সার্চ দেওয়ার অপশন। সো আমরা ওইখানে যে অ্যাসিনগুলো নিয়েছিলাম তার ভিতরে একটা অ্যাসিন সার্চ দিয়ে দেখি হয় কিনা। তো দেখেন এইখানে আমরা কিন্তু ওই যে কোনো একটা অ্যাসিন সার্চ দেওয়ার পরে এই ইগুলো আসছে, আবার কিছু সিমিলারও দিচ্ছে অনেকগুলা। এখন এখান থেকে কিওয়ার্ড বাইর করব, ধরেন আপনি এইটাতে ক্লিক করলেন। সো ওই যেহেতু এই প্রোডাক্টটা যায় আপনি ওইটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই সেকশনে এই যে টপ সার্চটা দেখেন এইখানে ভ্যালুটাও দেওয়া আছে। আপনার যদি আসলে কিওয়ার্ডটার পছন্দ হয় মানে প্রোডাক্টের সাথে যায়, আপনি নির্দ্বিধায় এখান থেকে যেগুলো হবে সেগুলো আপনি নিতে পারেন। আরো যদি ডিটেলে যাই, এইখানে দেখেন ভ্যানিটি চেয়ারে যদি আমি ক্লিক করি, এই নিশের ভিতরে যত কিওয়ার্ড আছে সবই আমার লাগবে। সো আমি সার্চ টার্মসে চলে যাব, এইখানে দেখেন সবগুলা কিওয়ার্ড কিন্তু দেয়া আছে উইথ টোটাল কাউন্ট ইন লাস্ট 365 ডেজ। এখন আপনি বলেন আসলে কি আপনার এই আমি হিলিয়াম 10 যে দেখাই নাই এই আফসোসটা কি আছে? সো এখন এইখান থেকে আপনি এই যে ডাটা সহ আপনি দেখতেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এই ডাটাগুলো আমি একটু মানেগুলো বলে দিই। টোটাল কাউন্ট মানে হইলো টোটাল কতবার সার্চ হয়েছে পাস্ট 360 দিনে। গ্রোথটা দেখে যদি পজিটিভ দেখেন তার মানে এটা এত পার্সেন্ট গ্রোথ, মানে সার্চের টেন্ডেন্সিটা বাড়ছে, এটার এত পার্সেন্ট সার্চের টেন্ডেন্সিটা কমছে। এই যে এই দুইটা সেম জিনিসই ডাইভার্ট করে। এটা হলো আপনার অনুপাত হিসাবে দেখাইতেছে আর এখানে পার্সেন্টেজ হিসাবে দেখাইছে। এখানে দুইটাই দেখাইছে, কারণ হলো পাস্ট 90 ডেজ আর পাস্ট 180 ডেজ। এই দুইটা জিনিস আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন যে 180 ডেজের তুলনায় এটা যদি পার্সেন্টেজ করতাম তাহলে এটা কত হইতো 8.7। লাস্ট 30 দিনে আরো সার্চ বাড়তেছে। সো এইটা কিন্তু গ্রোয়িং, এই কিওয়ার্ডটা কিন্তু গ্রোয়িং। সো এই কিওয়ার্ডটা কিন্তু আমার যদি আসলে ভ্যানিটি ডেস্ক, যেটা আমি বলছিলাম যে আমাদের প্রোডাক্টটা আসলে আমরা একটা ইসে রাখবো, মানে একটা ড্রেসিং টেবিলের পাশে রাখবো। সো ভ্যানিটি ডেস্ক এটার সব থেকে আইডিয়াল ক্যারেক্টার, তার মানে এটা যেহেতু আইডিয়াল ক্যারেক্টার এইটা আমাদের রাখতে হবে। এখন আমরা ভ্যানিটি চেয়ারের এমন একটা কিওয়ার্ড খুঁজবো যেটার আসলে সাথে একটু টেইল আছে, মানে লেজের মতো আছে। হ্যাঁ, তাইলে আমরা এইটা দেখেন, এইটা ভ্যানিটি চেয়ার, এইটা ভ্যানিটি চেয়ার। এখন আপনার যে ব্ল্যাক কালারের যে ভ্যানিটি চেয়ারটা আছে সেইটার জন্য কিন্তু এই কিওয়ার্ডটা দেওয়াটা একটা রিকমেন্ডেড, কারণ এই কিওয়ার্ডটা আপনি যখন ব্ল্যাকটা দিবেন তখন কিন্তু এইটা ভালো পারফর্ম করতেছে। প্লাস যারা ব্ল্যাক খুঁজে তারা কিন্তু আপনার প্রোডাক্টটা এক্স্যাক্টলি পাবে, কারণ তাদের সার্চ টেন্ডেন্সিটা এমন। ঠিক আছে, তো এই প্রসেসগুলো ফলো করে আপনি প্রথমে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেন। মিনিমাম 20টা কিওয়ার্ড আপনি ঠান্ডা মাথায় গুছাবেন এক জায়গায়। এটা হইতে পারে আপনি একটা এক্সেল ফাইল, এটা হইতে পারে আপনি একটা ডক ফাইল। সো গুছায় নিলেন যে আপনি আপনার 20টা কিওয়ার্ড। তারপরে এইগুলা দেখেন আমরা এখানে কতটা অর্গানাইজড ভাবে কাজটা করি।
সো এইখানে দেখেন, এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আগে থেকে রেডি করে রাখা আমাদের। হ্যাঁ, সো রেডি করে রাখার জন্য যে জিনিসগুলো লাগছে সেটা হলো ফার্স্ট একটা টাইটেল। সো একটা টাইটেল, আইডিয়াল অ্যামাজন টাইটেল হবে আপনার 150 থেকে 180 ক্যারেক্টারের ভিতরে, কিন্তু টোটাল 200 ক্যারেক্টার ইউজ করা ওইখানে অপশন আছে, বাট আপনি 150 থেকে 180 ক্যারেক্টারের ভিতরে রাখবেন, 50-এর কমও রাখবেন না। কিছু স্পেসিফিক ক্যাটাগরি বাদে, যেমন ধরেন এটা হইতে পারে আপনার যেমন জামা কাপড়ের আইটেম হলে আপনি একটু কম দেন, 100 ওয়ার্ডের ভিতরে রাখেন। কিন্তু আদার যে ক্যাটাগরি, যেমন মনে করেন এই যে ভ্যানিটি ডেস্ক টাইপের ক্যাটাগরি বা আপনার কসমেটিক্সও বাদ, কিন্তু আদার ক্যাটাগরিগুলোতে আপনি কিন্তু একটু বড় বড় প্রোডাক্ট টাইটেল দিতে হবে। এখন দেখেন এখানে কিছু রুলস আছে, যেমন আপনার প্রোডাক্ট টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের। এই জিনিসটা মাথায় রাখবেন, এটাতে সৌন্দর্যটা ভালো হয়। আপনি ছোট দিতে পারেন, বাট ওইটা কিন্তু আসলে একটা ইন রিয়েল লাইফ আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা কল্পনা করেন যে ওইটা আসলে কি, একটা পেজের হেডার সেকশন আসলে, তাই না? সো অ্যামাজনের একটা প্রোডাক্টের হেডার সেকশন যেটা, সেইখানে কিন্তু আপনি মানে হেডার যেভাবে লেখে সেই নিয়মেই লিখবেন। আই মিন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, আর প্রিপোজিশন যদি থাকে, যেমন ধরেন অ্যান্ড, এ, এগুলা ফর, অফ, এগুলা সব ছোট অক্ষরের দিবেন, এগুলো আবার বড় অক্ষর দিয়েন না, তাই অকওয়ার্ড লাগবে। অ্যান্ড এইখানে দেখেন এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে। সো দেখেন এইটা কিন্তু একদম কোনো ব্রেক ছাড়া, মানে এই দুইটা জিনিস একই সাথে রেখে ইউজ করা হয়েছে। এবং ওভারঅল আপনার টার্গেট থাকবে টাইটেলটা এমনভাবে রেডি করা যেন মানুষের মেক সেন্স করে। জাস্ট কিওয়ার্ডে স্টাফিং করা যাবে না, মানে একটার পর একটা কিওয়ার্ড বসায় দিলাম, তাতে হয়তো আপনার প্রোডাক্টটার সার্চ ভলিউম ভালো হইলেও প্রোডাক্টটা মানুষের কাছে চলে গেল প্রথম দিকে, কারণ পরবর্তীতে যখন সার্চ ভলিউম ভালো থাকার পরেও আপনার প্রোডাক্টটা কেউ ক্লিক করবে না, তখন কিন্তু অ্যামাজন আবার ওটাকে ডাউন করে দেয়। সো অ্যালগোরিদম অনুযায়ী আপনার টাইটেলটা যদি মেক সেন্স না করে আপনার প্রোডাক্টকে, মানুষ কিন্তু এটা ক্লিক করে না, এবং আপনার কিন্তু ওইখানেই আপনার মনে করেন ওই প্রোডাক্টটার জীবনটা শেষ হয়ে যায়। সো এইরকম টাইটেলগুলা, যে কিওয়ার্ডগুলো পাবেন সেই কিওয়ার্ডগুলো অবশ্যই ফ্রেজ ব্রেক না করে অ্যাপ্লাই করা ট্রাই করেন, তাতে আপনার অন্যান্য যে ফ্রেজ ব্রেক করে, মানে মাঝখানে একটা ওয়ার্ড ঢুকায় বা দুইটা ওয়ার্ড ঢুকায় রাখার ফলে যে র্যাঙ্কিংটা মানুষ পায়, তার থেকে এইভাবে করলে এক্স্যাক্ট সার্চ টার্মগুলো আপনি নিছেন, এক্স্যাক্ট ভাবে যদি রাখেন তাহলে আপনার পসিবিলিটিস বেশি। এবং সেম ভাবে আপনি বুলেট পয়েন্টগুলো বানাইতেছেন, এখানে দেখেন আমরা বুলেট পয়েন্টগুলোকে চিন্তা করব কাইন্ড অফ প্রোডাক্টের বেনিফিটসগুলো কি কি। তো বেনিফিটসগুলো কি কি এইটা চিন্তা করে আমরা বুলেট পয়েন্টগুলো রেডি করলে মানুষের কাছে এটা প্রেজেন্টেবল হবে, যাদের সেম জিনিসটা, সেম দুঃখটা যাদের আছে, তারা কিন্তু কানেক্ট হবে এবং ইনিশিয়ালি তারা তাদের মানে স্যাটিসফাই করার জন্য ওই প্রোডাক্টটা তখন কিনবে। সো এই জিনিসগুলো মার্কেটিং আপনাদের একটু সাইকোলজিক্যালি চিন্তা করলে আপনি এটার অ্যান্সার বুঝতে পারবেন কেন বলছি। অ্যান্ড এগুলা ট্রাই করবেন যে সবসময় ফিচারগুলা, মানে যে বেনিফিটস টাইপের যে ট্যাবটা থাকে, যে আপনি এটা বেনিফিটসটা কি, ইউজেসটা না, মানে বেনিফিটসটা কি, সেটা আপনি এইখানে তুলে ধরবেন, এই যে এই জায়গাগুলো। সেম অ্যাজ এইখানে আপনার কিছু রুলস আছে ক্যারেক্টার লিমিটের ক্ষেত্রে, আপনি সবসময় চেষ্টা করবেন বুলেট পয়েন্ট সবগুলো সেম ক্যারেক্টার লিমিটের আন্ডারে রাখতে। তাতে হয় কি, জিনিসটা দেখতে অর্গানাইজড লাগে। মনে করেন এইখানে 500 ক্যারেক্টার বসানোর অপশন আছে, বাট আপনি একটা বুলেট পয়েন্ট 500 ক্যারেক্টার দিলেন আর বাকিগুলো 200 ক্যারেক্টার দিলেন, তাতে কিন্তু আপনার জিনিসটা মানে একটু ঢেউ ঢেউ লাগবে জিনিসটা। মনে করেন একটা এত বড় আর একটা তার নিচে ছোট আবার বড়। সো এই জিনিসটা আপনি একটু চিন্তা করেন যে এইরকম করা যাবে না। সো আমরা যেটা রিকমেন্ড করি যে 200 ক্যারেক্টারের ভিতরে এক একটা বুলেট পয়েন্ট রাখলে সেটা পড়তেও খুব ইজি হয় এবং বুঝতেও কাস্টমারের ইজি হয়। সো 200 ক্যারেক্টার একটা ম্যাক্স লিমিট আপনি রাখতে পারেন। অ্যান্ড তারপর দেখেন এখানে এইরকম 5টা বুলেট পয়েন্ট মিনিমাম অ্যামাজনের জন্য আপনি প্রত্যেকটা কন্টেন্টের জন্য 5টা বুলেট পয়েন্ট লিখবেন। এর বেশিও দেওয়া যায়, বাট 5টাই স্ট্যান্ডার্ড। তারপর আসছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনার ক্যারেক্টার লিমিটটা আগে বলে দিই। এখানে আপনি চেষ্টা করবেন 1500 ক্যারেক্টার থেকে 2000 ক্যারেক্টারের ভিতরে এক্সপ্যান্ড রাখার জন্য। হ্যাঁ, আর বেসিক্যালি এইখানেও সেম। এইখানে আপনি কিওয়ার্ডের যে ধরেন আপনি 20টা কিওয়ার্ড নিছেন, হ্যাঁ, প্রথম টার্গেট থাকবে আপনার সব কিওয়ার্ডগুলা সব জায়গায় ইউজ না করে অ্যাটলিস্ট প্রত্যেকটা একবার করে কোথাও না কোথাও রাখা। যদি আপনি তেমন গুছায় লিখতে না জানেন, অ্যাটলিস্ট তারপরও প্রত্যেকটা কিওয়ার্ডই কোথাও না কোথাও একবার রাখতে চাবেন আপনি। সেকেন্ড ব্যাপার, যেই কিওয়ার্ডগুলো আপনি দেখবেন যে সার্চ ভলিউম সব থেকে হাই, সেই কিওয়ার্ডগুলোই আপনার টাইটেলে থাকবে, কারণ সেগুলাই মানুষ বেশি সার্চ করে। আমি একটা কথা প্রোডাক্ট রিসার্চ ক্লাসে বলছি সবাইকে যে আপনারা ওই প্রোডাক্টটাই চুজ করবেন যেটার মার্কেট আছে। সো আপনি টাইটেলেও সেম জিনিস, আপনি ওই টাইটেলটা ইউজ করবেন যেটার আসলে ভ্যালু সব থেকে বেশি। এখন ধরেন এখন একটা আপনার সিচুয়েশন দিই যে ভাই 2টা টাইটেল আছে, একটা হইলো জাস্ট একদম জেনেরিক। জেনেরিক বলতে কি, মনে করেন আমি বললাম যে ধরেন আপনার গরু, আর বললাম ব্রাহ্মা গরু। ব্রাহ্মা গরুটা কিন্তু
মানে একটা আর একটু বেশি স্পেসিফিক। গরুটা একটা ওভারঅল যে একটা জাতি বুঝাইলো, ব্রাহ্মাটা কিন্তু একটু স্পেসিফিক। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে স্পেসিফিক কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার মানে বেশি ফোকাস দিতে হবে। সো যেই কিওয়ার্ডগুলোতে দেখবেন, যদি দেখেন যে 2টা কিওয়ার্ড আছে, তার ভিতরে আপনার নিতে হবে সার্চ র্যাঙ্ক 2টারই ভালো, তার ভিতরে আপনার একটা চুজ করতে হবে। আপনি অবশ্যই এক্সাক্ট কিওয়ার্ডের সাথে যাবেন, আপনি যেগুলোর সাথে টেলিং আছে সেই কিওয়ার্ডগুলোর সাথে যাবেন। কারণ ইনিশিয়ালি যে মানুষটা একদম এক্সাক্ট কথা লিখে সার্চ দেয়, আসলে হয় সে ওইটার বিজনেস করতেছে অথবা ও ওই প্রোডাক্টটা কিনবে, এই দুইটার একটা। সো ওই চুজিং এর ক্ষেত্রে যদি আপনার একটু কনফিউশন হয়, সেই ক্ষেত্রে আপনি লজিক ব্যবহার করবেন। সো এইভাবে ডেসক্রিপশনটা রেডি করার পরে লাস্টে একটা ব্যাক এন্ডে সার্চ টার্মের অপশন আছে। সো সার্চ টার্মের এই অপশনটাতে আসলে এটা একটা কাইন্ড অফ বলা চলে যে ব্যাক এন্ডের ইঞ্জিনের মতো। ইঞ্জিন কেমন? আপনার মনে করেন আপনি 20টার জায়গায় 30টা কিওয়ার্ড নিছেন, কিন্তু ইউজ করতে পারেন না। আপনার ওই যে লেখার ভিতরে আপনি মনে করেন এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে, হয়তো দু একটা বসাইতে গিয়ে পারতেছেন না। সো ওই জিনিসগুলো যেগুলো আপনার লেফট আউট হয়ে গেছে ওয়ার্ড, এখানে ওয়ার্ড বেসে চিন্তা করেন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো লাগে না, ফ্রেজ ব্রেক হইলেও সমস্যা নাই। এইখানে আপনার মনে করেন আপনি অ্যান্ড, বাট, অর এই কথাগুলো দিবেন না, আপনি ফুল স্টপ, কমা এগুলো দিবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার দিবেন না। আমি কিন্তু অ্যামাজনের গাইডলাইন বলতেছি, হ্যাঁ, এগুলা কিচ্ছু দিবেন না। সো এই জিনিসগুলো না দিয়ে শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড এবং প্রত্যেকটা ওয়ার্ড স্মল লেটারে হইতে হবে। অন্য কারো ব্র্যান্ড নেমও এইখানে দিবেন না। ব্র্যান্ড নেম গুলা মনে করেন আপনার প্রোডাক্টের ব্র্যান্ড নেম হইলো ইকম ক্লিপস একাডেমি। এখন আপনার আর একটা কম্পিটিটর আছে যে সেম প্রোডাক্ট বিক্রি করতেছে। তো যখন আপনি এইটা ওর অ্যাসিনটা দিয়ে অ্যামাজনে অথবা জাঙ্গল স্কাউটে সার্চ দিলেন, তখন কিন্তু এমনও কিওয়ার্ড আসতে পারে যে এখানে ডাইরেক্ট বললো যে এক্স ব্র্যান্ডের কোর্স। সো ওই যে এক্স কথাটা যে একটা ব্র্যান্ড, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার কন্টেন্টের কোথাও থাকা যাবে না। আমি এখন যেগুলো বলতেছি এইগুলা যদি আপনি ফলো না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা লিস্ট করা হয়ে গেলেও তারপরে কিন্তু অ্যামাজন আপনার কন্টেন্ট অ্যাপ্রুভ করবে না। তখন কিন্তু আপনার প্রোডাক্টটা মানে লাইভ হবে না, মানে পারচেসেবল হবে না, মানুষ সার্চ করেও পাবে না, কিনতেও পারবে না। তো এই জিনিসগুলো ফলো করতে হবে। তার ভিতরে আর একটা ব্যাপার হলো, কিছু ট্রেডমার্ক ওয়ার্ড আছে, এগুলা বিভিন্ন কোম্পানি তাদের ইউএসপিটির মাধ্যমে যে ট্রেডমার্ক করে সেই ওয়ার্ডগুলো। যেমন ব্লুটুথ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটা ট্রেডমার্ক ওয়ার্ড। এখন ধরেন অনেক ধরনের প্রোডাক্টই ব্লুটুথ আছে, হাজার ধরনের প্রোডাক্টে ব্লুটুথ আছে, কিন্তু শুধুমাত্র ওই কোম্পানিগুলাই তাদের প্রোডাক্টে ব্লুটুথ কথাটা ইউজ করতে পারবে, মানে অ্যামাজনে ইউজ করতে পারবে যে যারা ব্লুটুথ ট্রেডমার্কের যে অথরাইজেশন তাদের কাছে আছে। কারণ যখনই তারা ব্লুটুথ ইউজ করবে, অ্যামাজনের যে এআই যে অ্যালগোরিদম আছে ওরা ক্যাচ করে, এটা কিন্তু হিউম্যান ক্যাচ করে না। সো এআই দের কাছে ডেটা দেওয়া আছে, ওই অনুযায়ী তাদের কাছে যেটা যেটা মনে হয় যে ঠিক নেই, তারা ওগুলাকে আপনার ডাউন করে দেয়। মানে অ্যামাজনের ওই প্রোডাক্টগুলোকে লাইভ থাকলেও পরবর্তীতে ইনঅ্যাক্টিভ করে দেয় এবং অ্যামাজনে ওটা সার্চ করে পাওয়া যায় না, অ্যাসিন দিয়ে সার্চ করেও পাওয়া যায় না। সো চেষ্টা করবেন যে এইরকম ট্রেডমার্ক ওয়ার্ডগুলো জানা এবং এগুলো ইউজ না করা, বা যদি আপনার কোনো কারণে যদি কোনো লিস্টিংয়ে ট্রেডমার্কের ভায়োলেশন আসে, সেটা আপনি পারফরমেন্স নোটিফিকেশন গিয়ে যাবেন, দেখবেন এবং সেটা রিমুভ করে দিবেন। যদি আপনি ইনস্ট্যান্ট অ্যাকশন নেন এবং প্রবলেমটা বুঝে সলভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো হ্যাম্পেয়ারিং হবে না। কিন্তু আপনাকে প্রবলেম নোটিফাইড করবে, বাট আপনি যদি তার সলিউশন না করেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাজন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়ার পসিবিলিটিস আছে। সো লিস্টিং করাটা একটা ইম্পর্টেন্ট টাস্ক এই কারণেই, কারণ এইটার সাথে অ্যামাজনের অনেক কিছু ডিপেন্ড করে, সেল থেকে শুরু করে অ্যাকাউন্ট ব্যান হওয়া পর্যন্ত। সো এই জিনিসটা ভালো মতো করতে হবে। এবং আরেকটা ব্যাপার হলো যে অ্যামাজন তখনই অ্যাটাক করে, ধরেন আপনার প্রোডাক্ট হলো আইফোনের একটা কেস। এখন যদি আপনি বলেন আইফোন কেস, তার মানে বুঝাইতেছে আইফোন ব্র্যান্ডের একটা কেস। সো এইভাবে আপনার প্রোডাক্টকে জাস্টিফাই করা যাবে না। আপনার প্রোডাক্ট যদি কোনো আইটেমের কম্পেটিবল প্রোডাক্ট হয়, মানে সহযোগী প্রোডাক্ট যেটাকে বলে, ধরেন আপনার আইফোন 17-এর একটা কেস আপনি সেল করতেছেন একটা ডিজাইনের, তখন আপনি লিখবেন কেস ফর আইফোন 17 প্রো ম্যাক্স, কেস কম্পেটিবল উইথ আইফোন 17 প্রো ম্যাক্স, যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করতেছে যে আমি আইফোনের কেস বিক্রি করতেছি না, বাট আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে ইউজ করা যায় এইরকম একটা কেস ইউজ করতেছি। সো এই টাইপের আপনার কন্টেন্টের ভাষা হইতে হবে এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো মেনটেন করে আপনি টাইটেল, ডেসক্রিপশন, বুলেট পয়েন্ট, সার্চ টার্ম বানাবেন। এখন আমরা ব্যাকএন্ডে চলে যাব এবং ব্যাকএন্ডে গিয়ে দেখবো যে আসলে কোথায় কি ডকুমেন্টগুলো বসে। সো ফার্স্ট অফ অল এই 3 ডট থেকে এসে আপনি ক্যাটালগে গিয়ে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করে দেবেন ডিরেক্টলি। এখন অ্যাকচুয়ালি আমরা যে প্রসেসটা দেখতেছি এটা কিন্তু আপনার ম্যানুয়াল প্রসেস, মানে ম্যানুয়ালি 1 বাই 1 যদি আপনি লিস্ট করতে চান একদম টু দি পয়েন্ট, একদম এক্স্যাক্টলি, তখন কিন্তু আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন। বাট আপনার যখন আইটেমের পরিমাণ বাড়বে, সেই ক্ষেত্রে আপনি
বাল্ক মেথডটা ইউজ করবেন। আমরা আগে ম্যানুয়ালটা দেখি, তারপর আমরা বাল্কের দিকে যাব। তো আমি একটা মেকআপ চেয়ার সেল করতেছিলাম, যেটার আসলে মেইনলি অ্যামাজনে মানুষ এটাকে ডাকে ভ্যানিটি চেয়ার। দেখেন, আমরা যেটাকে মেকআপ চেয়ার ভাবি, বিদেশে সেটা কিন্তু ভ্যানিটি চেয়ার ভাবতেছে। সো এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ করবে আপনার অ্যানালাইসিস। ওকে, সো এইখানে যখন আমি ভ্যানিটি চেয়ার সার্চ দিলাম, এখানে দুইটা অপশন দেখতে পাইতেছেন। একটা হলো অলরেডি যে ভ্যানিটি চেয়ারগুলো আছে সেগুলা, আর হলো ক্রিয়েট এ নিউ লিস্টিং। সো আমরা আজকে নিউ লিস্টিং করব, কিন্তু এইগুলো একটু দেখে যাই একসাথে। হ্যাঁ, সো এখানে আপনি চাইলে দেখেন এই প্রোডাক্টটাই আপনি লিস্ট করতে পারবেন যদি আপনি কন্ডিশনটা দেন নিউ। সো এইগুলো হলো আনগেটেড প্রোডাক্ট, এগুলোকে বলে আনগেটেড প্রোডাক্ট। আনগেটেড প্রোডাক্ট সেগুলো যেই সব সেলার তাদের প্রোডাক্ট অনেক রিটেলের কাছে সেল করে থাকে, তারা তাদের প্রোডাক্টগুলো আনগেট করে রাখে। কারণ কি, তারা সাপ্লাই করে তো অনেক কম দামে। তো যখন তাদের বিভিন্ন ধরনের রিটেলার তাদের এক্স্যাক্ট শোরুম থেকে একটা চিপ রেটে, সাপ্লাই রেটে প্রোডাক্টটা নেয়, তারা আবার ওই প্রোডাক্টগুলা এই ইউপিসির আন্ডারেই অ্যামাজনে পেয়ে যায়। এই যে ইউপিসি দিয়ে সার্চ দিবেন, এই অ্যাসিন দিয়ে সার্চ দিবেন, এই প্রোডাক্টগুলো চলে আসবে। সো এগুলা দিয়ে সার্চ দিয়ে তারা পেয়ে যায়। অথবা কোম্পানি অনেক সময় তাদের যে মেইন কোম্পানি যেহেতু প্রোডাক্ট কিনছে, তখন তাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দেয়। সো এইভাবে আপনি এগুলো পাবেন, এগুলাতেও লিস্ট করতে পারবেন যদি আপনার কাছে এক্স্যাক্টলি সেম প্রোডাক্টটা, অথরাইজড প্রোডাক্টটা থাকে, আপনি এটার আন্ডারে সেল করতে পারেন। বাট যদি আপনার কাছে সেম প্রোডাক্ট না থাকে, ধরেন আপনি এইটাই তো আপনার কোনো ধরনের ভেরিফিকেশন লাগতেছে না, আপনি জাস্ট এখানে ক্লিক করতেছেন আর বলতেছেন যে হ্যাঁ এইটার আমার স্টক আছে, দ্যাটস ইট। সাথে সাথে আপনার জন্য এই প্রোডাক্টটা মানুষ মনে করতেছে এই প্রোডাক্ট আপনার স্টকে আছে। সে পারচেস করলো, পারচেস করার পর দেখলো আপনি পাঠাইছেন আরেকটা জিনিস, তখন সে এইটা অ্যামাজনে A to Z ক্লেম করবে যে আমার এই প্রোডাক্টটা রং প্রোডাক্ট পাঠাইছে, অথবা সে স্ক্যাম করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে অ্যামাজন কাস্টমারকে ফুল রিফান্ড করে দিবে এবং আপনাকে ইনফর্ম করবে যে তাকে ফুল রিফান্ড করা হয়েছে, তুমি তোমার প্রোডাক্ট নিজের কষ্টে ফেরত নিয়ে আসো। সো দেখেন, এটা কিন্তু যদি আপনার বেশিরভাগ ক্যান্সেলেশনের কারণ যদি এটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাজন আপনাকে স্ক্যাম ডিটেক্ট করবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আমি এই ভুল করার আগে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি, সো এগুলো মেনটেন করেন। এখন আমরা হলো নিউ প্রোডাক্ট লিস্টিং এ যাব। সো ক্রিয়েট এ নিউ লিস্টিং এ যখন আপনি ক্লিক করতেছেন, তখন আপনি টোটালি একটা ব্ল্যাঙ্ক ফর্মের মতো দেখতে পারবেন, যেটা হলো অ্যামাজনের ব্যাক এন্ড ডিটেলস। অ্যান্ড এইখানে যখন আপনি ডিটেলসগুলো বসান, তখন এগুলা ফ্রন্ট এন্ডে চলে আসে অটোমেটিক্যালি। সো এখানে দেখেন, এখানে আমরা কিছু জিনিস বসায় আমরা ফাইনাল লিস্টিংটা করব না, কিন্তু আমরা একদম সব ইনফরমেশন বসায় আপনাকে দেখাবো, এরপরে কোনটায় ক্লিক করলে লিস্ট করা যায়। ওকে, সো এখানে 3 ধরনের অপশন আছে। এক হলো আপনি যদি খুব ফাস্ট লিস্টিং করতে চান, যে না আমার সবকিছু দেওয়ার দরকার নেই, আপাতত আমি লিস্টটা করে রাখি, আমি তেমন একটা রিসার্চ করি না, এটা কিওয়ার্ড কিছু রিসার্চ করি না, বাট আমার FBA তে প্রোডাক্ট পাঠাইতে হবে, সো আমি লিস্টিংটা করে অ্যাসিনটা অ্যাটলিস্ট আমার অ্যাসিন লেভেল লাগবে, সো আপনি লিস্টিং করে রাখেন, গো অ্যাহেড। তখন শুধু আপনি রিকোয়ার্ড ইনফরমেশন যেগুলো এগুলো বসাবেন। আবার রিকমেন্ডেডটা নিলে হয় কি, রিকোয়ার্ড গুলো থাকে প্লাস কিছু ইনফরমেশন আছে যেগুলা মানে লিস্টিং করার জন্য জরুরি না, ওগুলো খালি রাখলে আপনি লিস্টিং কমপ্লিট করতে পারবেন, বাট কাস্টমাররা ওই ইনফরমেশন গুলো খুঁজে বেসিক্যালি। সো অ্যামাজন ওইটা ডিটেক্ট করে এই রিকমেন্ডেড বক্সটা বসাইছে, যে শুধুমাত্র রিকোয়ার্ড ফিল্ডগুলো আর হলো যে কাস্টমাররা যে প্রোডাক্টের ভিতরে যে ফিচারগুলো খুঁজে সেগুলোর ইনফরমেশনগুলো একটু সাবমিট করা লাগবে, এই আর কি। আর অল অ্যাট্রিবিউটস দিলে হবে কি, অল অ্যাট্রিবিউটস দিলে যত ধরনের অ্যাট্রিবিউটস আছে সবই এখানে বসবে। এখন আমরা একটা একটা করে ডিটেল বসানো শুরু করি। হ্যাঁ, সো এইটা যেটা দেখতেছেন, এই বক্সটা হলো AI বক্স। হ্যাঁ, এখানে আপনি AI কে যে প্রম্পট দিবেন, সেই প্রম্পট অনুযায়ী সে আপনার যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব সে রেডি করে দিবে। সো আমরা ওইটা স্কিপ করে যাই, কারণ আমরা মনে করি এখনো AI এর কাছে এনাফ ডাটা নাই আসলে কোন প্রোডাক্টটা অ্যামাজনে বেশি সার্চ হয়। কারণ কি, অ্যামাজনের যে ডাটাটা সেটা এখনো আমাদের কাছে মনে হইতেছে যে কিওয়ার্ড রিসার্চ টুলগুলো আছে তাদের কাছেও সমপরিমাণ ডাটা নাই অ্যামাজনের এক্স্যাক্টলি যে ডাটা তারা বলে। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে আপনারা নিজেরাই লিখবেন, তাতে আপনি প্রোডাক্টের মানে সার্চ র্যাঙ্কিংটা ভালো পাবেন, ইনিশিয়ালি সেলটা ভালো হবে। হ্যাঁ, সো টাইটেল বসায় দিলাম, কিছু ইমেজ আপলোড করে দেখাই কিভাবে ইমেজটা আপলোড করতে হয়। সো বেসিক্যালি মেইন ইমেজটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মাস্ট। হ্যাঁ, এটা মেনশন রাখবেন। কিছু রিকোয়ার ফিল্ড আমি বলে দিই ইমেজের ক্ষেত্রে। সো ইমেজের ক্ষেত্রে আপনার রিকোয়ার ব্যাপারগুলো এমন যে আপনার ইমেজের যে রেজুলেশন সেটা আপনার হইতে হবে ক্রিপস অ্যান্ড ক্লিয়ার, মানে খুবই ক্লিয়ার ডিটেলিং ইমেজ হইতে হবে। তারপরে আপনার ইমেজের রেজুলেশনটা মিনিমাম 1000 by 1000 রাখবেন, ঠিক আছে।
আর ম্যাক্সিমাম আপনি সর্বোচ্চ গেলে 2000 পর্যন্ত যাবেন, এর বেশি গেলে আবার ইমেজের সাইজ বেশি হয়ে যায়, বড় সাইজের ইমেজ আবার অ্যামাজন নিবে না। সো ওই জিনিসটা মাথায় রাখবেন যে বেশি বড়ও করা যাবে না। 1000 বা 1000-এর ভিতরে পিএনজি ফরম্যাটের ইমেজ দিবেন, তাতে হবে কি ক্লিয়ারিটি ভালো থাকবে। জেপিজি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাট জেপিজি যদি রাশে থাকেন সেক্ষেত্রে জেপিজি ইউজ করতে পারেন, নো প্রবলেম। তারপরে প্রোডাক্ট টাইপটা আসলে ক্যাটাগরি বোঝায়, হ্যাঁ। সো আমরা প্রোডাক্টের ক্যাটাগরিটা নিব, যেহেতু আমরা অলরেডি অ্যামাজনে দেখছি যে এই প্রোডাক্টটা কি ক্যাটাগরির আন্ডারে যায়, সেটা হলো ভ্যানিটি চেয়ার। সো এখানে সার্চ দিতে পারেন, এখানে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে নেবেন সেটা দেখেন। সো এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনি আইডিয়াল হয় যে আপনার লিভিং রুম ফার্নিচার্সের ভিতরে চেয়ার্সে নিয়ে নেন। সো এরকম আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যামাজনে যাবেন, যে যেমন অ্যামাজনে যাবেন, এইখানে যাবেন, গিয়ে দেখবেন যে ওরা কিতে লিস্ট করছে। আপনার ডিজাইন যদি সেম হয় আপনি ওইখানে লিস্ট করেন যে এখানে মার্কেট আছে। সো এখানে দেখেন, এখানে দেখা যাইতেছে যে বেশিরভাগই হোম অফিস ডেস্ক চেয়ারে লিস্ট করছে, যদিও আমাদের কাছে আইডিয়াল মনে হইতেছিল লিভিং রুম ফার্নিচার। বাট আমারও একটা জিনিস মাথায় খেয়াল আসলো যে আমার এই প্রোডাক্টটা আসলে হবে হইলো বেডরুমে, যেটা হোমের সাথে একটু হইলেও রিলেভেন্ট। হ্যাঁ, হোম মানে আমরা বেডই বুঝি, আর লিভিং রুম আসলে কিন্তু বেডের থেকে একটু আলাদা, বেডরুম থেকে। সো এইটার ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করে নিলাম। এখন যখন আমি এইটা সিলেক্ট করে নিছি, এখন এইটার অনুযায়ী যত ধরনের অ্যাট্রিবিউটস আছে সবগুলো এখন চলে আসবে, যেহেতু আমি এখানে অল অ্যাট্রিবিউটস সিলেক্ট করা। এখন দেখেন, আপনি যদি এই প্রোডাক্টের একটা ভ্যারিয়েশন করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে কোনটার উপরে ভ্যারিয়েশন, আপনার কি কালার ভ্যারিয়েশন নাকি সাইজ ভ্যারিয়েশন সেটা সিলেক্ট করে নেন। আপনি যদি কালার ভ্যারিয়েশন হয়ে থাকে কালার সিলেক্ট করবেন, আপনার যদি সাইজ ভ্যারিয়েশন হয়ে থাকে সাইজও সিলেক্ট করেন। হ্যাঁ, তো মাল্টিপল সিলেক্ট করা যাবে, বাট একটু ব্যাপার হলো কি আপনি কিছু কম্বিনেশনের ব্যাপার আছে। হ্যাঁ, সব কিছু একসাথে নিতে পারবেন না। যেমন আপনি যদি সাইজটা নেন, স্টাইল কিন্তু আপনার অপশনের ভিতরে থাকতেছে না। সো এই জিনিসটা একটু মেক শিওর করতে হয়, সো এটা কনসিডার করেন। এখন ব্র্যান্ড নেম দেখেন, আপনি অলরেডি ব্র্যান্ড রেজিস্ট্রি শিখছেন, সেখানে কিন্তু আমরা সবাই যে যার ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবো। সো এইরকমই প্ল্যান আমাদের। সো আমাদের ব্র্যান্ড অ্যাপ্রুভাল হওয়ার পরে এইখানে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতেছেন, কারণ সে দুইটা ব্র্যান্ড রেজিস্ট্রি করছে। আপনি চাইলে মাল্টিপল করতে পারবেন, সমস্যা নেই, এটার কোনো লিমিটেশন আপাতত নাই। সো আপনি এখানে ধরেন এটা দিলেন, দেওয়ার পরে আপনার কিন্তু এই স্টেজ কমপ্লিট। মানে এখানে দেখেন টোটাল উইন্ডো আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 5 নাম্বার উইন্ডোটা হলো আপনার ভ্যারিয়েশনের, যেটা হলো আপনি যেহেতু ভ্যারিয়েশন সিলেক্ট করছেন তাই আসছে। সো আর যদি আপনার কোনো ব্র্যান্ড অ্যাপ্রুভাল নাই, ধরেন আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল নাই, সেই ক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন, এই যে দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ব্র্যান্ড নেম। অ্যান্ড যাদের প্রোডাক্টের ব্র্যান্ড নেম তারা অ্যাপ্রুভাল করায় নাই তারা এইটা ইউজ করে, এবং এর জন্য তাদের প্রোডাক্টের নামে ব্র্যান্ড নেম থাকে হলো জেনেরিক। ওকে, সো আমরা নেক্সটে ক্লিক করে এর মাধ্যমে নেক্সট পেজে চলে যাচ্ছি। এই পেজে মোটামুটি আমরা সব ইনফরমেশন বসায় দিছি, যে টাইটেল নিয়ে নিছে। ওকে, সো আমরা দেখতে পাইতেছি যে ইমেজটা আপলোড করা হয় নাই, এখানে আবার আমরা ইমেজটা আপলোড করে দিব। তার আগে যেগুলো ডকুমেন্টগুলো আছে ওইটা করে দিই, প্রোডাক্ট ডেসক্রিপশনটা বসাই। সো আমাদের অলরেডি আমরা দেখাইছিলাম যে আমরা সব কিছু আগে থেকে রেডি করে রাখছি। সো আমরা জাস্ট ওইখানে যাব, কপি করব আর এইখানে পেস্ট করে দিব। এইটাই হলো আপাতত আমাদের প্ল্যান। সো এটা বসায় দিলাম। বুলেট পয়েন্টস, ওই যে বলছিলাম যে 200 ক্যারেক্টারের 5টা প্রোডাক্টের ভ্যালু আলা প্যারাগ্রাফ আপনাদের বানাইতে হবে। সো তার মধ্যে প্রথমটা এখানে বসবে, এবং এরপরে অ্যাড মোরে ক্লিক করবেন। আমি কিন্তু আবার একবার অ্যাড মোরে ক্লিক করে নিলাম আর একটা বক্স ওপেন করার জন্য। এবং আপনারা এখানে রিমুভ লাস্টটা দিয়ে এর মাধ্যমে বুঝতে পারতেছেন, যদি এটা ক্লিক করি এই বক্সটা কিন্তু রিমুভ হয়ে যাবে। প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট ভালো মতো কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, আই মিন কন্টেন্টের টাইটেল ডেসক্রিপশন এগুলা কীভাবে লিখতে হয়, তার জন্য একটা ডকুমেন্ট কিন্তু আমি অলরেডি এই কোর্স মডিউলের সাথে অ্যাড করে দিছি। হ্যাঁ, সো আপনারা ওইটা একটু পড়ে নিয়েন, ওইটাতে ডিটেল বেশি দেওয়া আছে, মানে লিখিত ডিটেল আছে, যেটা আপনারা যদি একবার দেখেন হয়তো আপনারা কোনো কিছু আর মিস করবেন না। মানে আমি যা বলছি তা ওইখানে সব লিখিত দেয়া আছে। সো কোনো কিছু ভুলে গেল ওইটা আপনি একবার চোখ বুলায় যাবেন। সো এইখানে আমরা প্রোডাক্ট ইমেজ দিব। সো আমি আপনাদের কিছু ওয়ে দেখাই প্রোডাক্ট ইমেজ দেওয়ার মতো। এইখানে আমি বলছিলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয়, কিন্তু আপনি দেখতেছেন এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ না। সো না হইলেও ওরা দেয় নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, কারণ এইটাও একটা অ্যামাজনের রুলস। হয়তো ওদেরকে আপাতত ইনিশিয়ালি এখন কিছু বলে নাই, অথবা আগে বলছে এখন আবার ওরা চেঞ্জ করছে, এরকম হইতে পারে। বাট এটা একটা সময় আসে যে সময় মানে সব এআইদের অন করে দেয় আর একটা একটা করে স্টোর ধরে লিস্টিং ডাউন করে দেয়। সো দরকার কি আমাদের এত ঝামেলায় পড়ার? সো আমরা কি করব, আমরা হলো গিয়ে আপনার
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটাই প্রথম ইমেজ হিসেবে দিব। এখানে আরও কিছু ইমেজ দেওয়া লাগে, যেমন এই যে আপনার এই ইমেজটার মতো একটা সাইজ ইমেজ, যেটার মাধ্যমে লোকটা বুঝতে পারবে যে এইটা তার ইউজের জন্য আইডিয়াল কিনা। তারপরে এই ইমেজটাকে বলা হয় লাইফস্টাইল ইমেজ। এইটার মাধ্যমে বোঝানো যাইতেছে যে আসলে একটা এই সাইজের একটা লোক যদি এই চেয়ারে বসে সে আসলে কতটা কমফোর্টে বসতে পারবে। তারপরে এই টাইপের একটা ইমেজ যদি আপনি দেন, এইগুলোকে বলা হয় ইনফোগ্রাফিক ইমেজ। এই টাইপের ইনফোগ্রাফিক ইমেজের মাধ্যমে কাস্টমারকে প্রোডাক্টের ফিচার, বেনিফিটস, ইউজেস এই টাইপের জিনিসগুলো তুলে ধরতে এবং প্রেজেন্ট করতে আসলে খুবই সহজ হয় আর কি। একটা ছবির মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা পসিবল ইনফোগ্রাফিক ইমেজের মাধ্যমে। এইটা একটা ইনফোগ্রাফিক ইমেজ অ্যান্ড এইটা আসলে আর একটা ইনফোগ্রাফিক ইমেজ। এবং ইনফোগ্রাফিক ইমেজের আপনি দেখতেছেন সচরাচর বেশি দেওয়া হয়, কারণ কি এটা লাইফস্টাইল। সো ইনফোগ্রাফিক ইমেজগুলো আসলে আপনার প্রোডাক্টের ফিচারগুলো মানুষ পড়ে খুঁজে বের করে পড়ার থেকে আসলে ইমেজে দিলে না জিনিসটা সবার আগে তারা দেখে। অ্যামাজনেই ধরেন, আপনি একটা অ্যামাজনের প্রোডাক্টে গেলেন, সবার আগে আপনি টাইটেলটা দেখবেন, তারপর আপনি মেইন ইমেজ দেখে সেকেন্ড ইমেজে স্ক্রোল করবেন। এটাই তো নর্মাল মানুষের বিহেভিয়ার। সো সেই তুলনায় চিন্তা করলে আসলে ইমেজ জিনিসটা, টাইটেল, ডেসক্রিপশন, বুলেট পয়েন্টটা আপনার এসইওর জন্য ভালো। আদারওয়াইজ তো কেউ ইমেজটা দেখার পজিশনই আসবে না, কিন্তু ইমেজটা দেখে কিন্তু মানুষ আসলে সিলেক্ট করে যে সে প্রোডাক্টটা কিনবে কিনা। সো এটা একটা ভেরি ভাইটাল পয়েন্ট। সো আমি এই ইমেজটা সেভ করি জাস্ট বিকজ আমি আপনাদের কিভাবে ইমেজ আপলোড করে এই জিনিসটা দেখাই দেবো। আর একটা ইমেজ আমি সেভ করব না, এটার ইউআরএলটা নিব, ইউআরএল দিয়ে কিভাবে ইমেজ দিতে হয় সেটা দেখানোর জন্য। আর ডকুমেন্টের ভিতরে কিছু আইডিয়াল রেফারেন্সও দেওয়া থাকবে, যেই লিস্টিংগুলো আপনি ভাবতে পারেন যে এই লিস্টিংগুলো মানে ওদের মতো করে আপনি কন্টেন্ট লিখলি আপনার কন্টেন্টের স্ট্যান্ডার্ডটা ওকে থাকবে। সো চেষ্টা করবেন ওই লিস্টিংগুলো দেখে ওইগুলো আসলে কোন কোন জায়গায় ভালো করছে সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো প্রথমত এই যে হার্ড ড্রাইভে গিয়ে দেন আপনি আপনার যে ইমেজটা ডাউনলোড করছেন, অথবা মনে করেন যদি আসলে এইখানে ডাউনলোড করে থাকেন সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। সো আর একটা ইমেজ আমরা দেই, অ্যান্ড এইখানে কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ব্যাপার আছে, মানে আপনি এখানে চাইলে মুভ করাইতে পারবেন। কোনটা দুইটা ইমেজ আপলোড দিছি, তিনটা ইমেজ আপলোড দিছি, এরকম ধরে অ্যারো বাটনে ক্লিক করলেন মানে ও এক অ্যারো পিছিয়ে যাবে, আর পিছনে যেটা আছে ওটা সামনে চলে আসবে। এইভাবে পজিশন চেঞ্জ করাও দিতে পারবেন। যেভাবে আপলোড করেন এমন না যে সিরিয়াল বাই সিরিয়াল আপনি আপলোড করে দিলে পরবর্তীতে আপনি পজিশনিংটা করে নিতে পারবেন আপনার সাইকোলজি, মানে কাস্টমার সাইকোলজি বুঝে। তারপর দেখেন এইখানে ডেসক্রিপশনে ইমেজ বসানোর পরে কিন্তু আর কোনো কিছু নাই, এই পার্টটা এখানে শেষ হয়ে যাইতেছে আমার। হ্যাঁ, এখানে সর্বোচ্চ 9টা ইমেজ বসানো যায়। একটা মানুষ যদি আপনি 5টার বেশি ইমেজ দেন, দেখেন এখানে 5টা ইমেজ দেখা যায়, 1 2 3 4 5। সো আপনি যদি ইনিশিয়ালি কোনো ভিডিও না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি 6টা পর্যন্ত ইমেজ দিতে পারেন মিনিমাম। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হয় 8টা ইমেজই দেওয়া, যদি একদমই পসিবল না হয় তাও মিনিমাম 5টা 6টা ইমেজ আপনি দিবেন, নইলে কিন্তু আসলে মানুষের ওই ট্রাস্টটা আসবে না আপনার প্রোডাক্টটা পারচেস করার ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেন আসতেছে প্রোডাক্ট ডিটেলসে আপনার বিভিন্ন ধরনের ডিটেলসগুলো দিতে হয়, যেমন কাস্টমাইজেশনস। এই প্রোডাক্টে যদি কাস্টমাইজেশনের অপশন থাকে তাহলে আপনি এটা ইয়েস দিবেন। অনেকেই আছে যে অ্যামাজনে কাস্টমাইজ প্রোডাক্ট সেল করে, তাদের জন্য এটা ইয়েস হবে। আর কাস্টমাইজ প্রোডাক্ট ইয়েস দেওয়ার সাথে সাথেই আপনি দেখবেন এইখানে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়েছে। সো এই ট্যাবে আপনার কাস্টমাইজেশনের যে ইনফরমেশনসগুলো আছে রেজিস্টার করে ইনফরমেশনগুলো দিতে হবে। যদি আপনার মনে হয় যে কাস্টম সম্বন্ধে আরেকটু জানতে, আপনি অ্যামাজন হেল্প সেন্টারে কিন্তু অনেক এটার ব্যাপারে রিসোর্স দেওয়া আছে, ওগুলো একটু ব্লগগুলো দেখতে হবে আপনার। মডেল নাম্বারটা আপনি দেন, মনে করেন র্যান্ডম দিতে পারেন, অথবা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার যদি প্রোডাক্ট লাইন সেট থাকে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট লাইনের অবশ্যই মডেল নাম্বার আপনি আপনার মতো করে সেট করছেন সেটা দিবেন। তারপরে মডেল নেম আপনি দিলেন। ম্যানুফ্যাকচার যদি মনে হয় যে হ্যাঁ ম্যানুফ্যাকচার নেমটা আসলে আসল ম্যানুফ্যাকচার দিলে আমার লস হইতে পারে, লসটা কেমন, ধরেন আরেকটা লোক সে ওই ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করে ওই প্রোডাক্টটা নিল, সেই ক্ষেত্রে আপনি ম্যানুফ্যাকচার নেম আপনার নিজেরটাই দিবেন। ঠিক আছে, জেনেরিক কিওয়ার্ড, আমি যে সার্চ টার্ম বলছিলাম এই ভ্যালুটা আসলে এইখানে বসে। আগে এটার নাম সার্চ টার্ম ছিল, সেইখান থেকেই সার্চ টার্ম বলা, বাট রিসেন্টলি অনেক ক্যাটাগরির জন্য এখনো সার্চ টার্ম থাকলেও বেশিরভাগ ক্যাটাগরিতে এটাকে জেনেরিক কিওয়ার্ড হিসেবে আপনারা দেখতে পাবেন। সো এটা 250 ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টার আপনার ছোট অক্ষরে। এখানে যেটা দেওয়া আছে এটা একদমই ডেমো দিছি আমি, কারণ কি আপনাদের বোঝানোর জন্য কোন জিনিসগুলা ভুল আছে। যেমন এখানে পারফেক্টের পি হবে ছোট হাতের, ফর এখানে থাকবে না। ডক্টরস যদি দেন সেই ক্ষেত্রে ডক্টরসও দিবেন, ডক্টরও দিবেন। তারপর নার্সেস যদি দেন সেখানে নার্সও দিবেন, নার্সেসও দিবেন। এই যে এটা চলে যাবে, অ্যান্ড চলে যাবে। তারপরে ডুপ্লিকেট ওয়ার্ড অ্যাভয়েড করবেন। এখানে দেখেন এখানে মেডিকেল স্টুডেন্টস, এগুলো ডুপ্লিকেট না, তাই আমি অ্যাভয়েড করার মতো কোনো ওয়ার্ড পাইলাম না। দিজ একটা প্রোনাউন, এইটা ইউজ করবেন
করবেন না। ফিজিক্যাল এক্সামিনেশন কিট আই থিঙ্ক ইটস ওকে, বাট অফটা একটা প্রিপোজিশন, এটা ইউজ করবেন না। সো এইভাবে করে আপনি ম্যাক্স 250 ক্যারেক্টার পর্যন্ত এখানে বসাইতে পারবেন। সো এইটা বসাই দিবেন। স্পেশাল ফিচার্স লাইক আপনার প্রোডাক্টে হয়তো ওয়াটার রেজিস্ট্যান্স থাকতে পারে, আপনি এটা এখানে লিখে দেন, কিন্তু এইটার ভিতরেই হইতে হবে। ধরেন আমি এটা দিলাম যে বিগ অ্যান্ড টল, কিন্তু একটা প্রোডাক্টে তো আর একটা ফিচার থাকে না, দেন আর একটা অপশন ধরেন আপনি নিলেন, আপনার এখানে আরও কিছু অপশন বসাতে পারবেন। এবার লিস্ট রিমুভ করলে রিমুভে ক্লিক করে দিবেন। এরপর স্টাইল এখানে যেগুলো আছে এগুলোর ভিতর থেকে আপনারটার প্রোডাক্টটার ওই ক্যাটাগরিতে যে অপশনগুলো আছে ওইখান থেকে স্টাইল আপনি সিলেক্ট করে দিবেন। এইজ রেঞ্জ ডেসক্রিপশন, এখানে আসলে এই প্রোডাক্টটা কাদের জন্য, সো যদি মনে হয় এটা অ্যাডাল্টদের জন্য অ্যাডাল্ট দিবেন, যদি মনে হয় যে আসলে এটা তো অনেকের জন্য সেই ক্ষেত্রে আপনি এটা খালি রাখবেন। ম্যাটেরিয়ালটা বসায় দিবেন, যদি একের অধিক হয় অ্যাড মোরে ক্লিক করে ম্যাটেরিয়ালটা দিবেন। ফেব্রিক টাইপ, যদি প্রোডাক্টে আসলেই ফেব্রিক ইউজ করা হয়, যেহেতু চেয়ার ইউজ করার পসিবিলিটিস আছে তাই এই বক্সটা আছে, বাট যদি আপনার চেয়ারটায় কোনো ফ্যাব্রিক ইউজ করা না হয়ে থাকে তাহলে এটা খালি রাখবেন। আর যদি ইউজ করা হয়ে থাকে তাহলে এখানে এক্সাম্পল দিয়েছে যেমন 60% কটন, এইরকম ভাবে দিবেন। যদি আপনার এটা একটা মিক্স ফেব্রিক হয় সেই ক্ষেত্রে অ্যাড মোর দিয়ে পার্সেন্টেজ সহ প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে দিন। নাম্বার অফ আইটেমস, যদি ধরেন আপনি চেয়ার সেল করতেছেন, পেয়ার যদি সেল করেন তাহলে এখানে হবে 2, যদি এখানে সিঙ্গেল আইটেম হয় তাহলে এখানে হবে 1। আইটেম প্যাকেজ কোয়ান্টিটি, মানে এই আইটেমটা পাঠাইতে কয়টা প্যাকেজ লাগে। ধরেন এই আইটেমটা পাঠাইতে আপনার 2টা বক্স লাগে, একটা বক্সে আপনি মনে করেন স্ক্রু পাঠান, একটা বক্সে আপনি পাঠান হলো প্রোডাক্টটার বড় বড় অংশগুলো, সো এখানে আপনি 2 দিবেন। পার্ট নাম্বার, এটা একটা নাম্বার যেটা হলো গিয়ে একটা বিজনেস অপারেশন করার জন্য তাদের ব্যাকএন্ডের ডাটা ইউজের জন্য লাগে। সো এখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী একটা পার্ট নাম্বার সেট করতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে কোনো রুলস রেগুলেশন নাই। আইটেম সাইজ, আইটেমের দেখে বুঝে আইটেমের যেমন সাইজ হবে সেটা বসায় দিবেন। থিমটা হয় কি, মনে করেন বিয়ে একটা থিম, তারপরে আপনার ফেস্টিভ্যাল, ঈদ একটা থিম, এগুলো একটা থিম হিসাবে ধরলে, ধরেন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করছেন, যে প্রোডাক্টটা ডিজাইন করছেন এই চিন্তা করে যে এটা বিয়ের বাড়ির অনুষ্ঠানে ইউজ করা হবে, তাহলে এটার থিমটা কি, এটার থিমটা হলো আপনার ম্যারেজ, ঠিক আছে। সো এইরকম করে থিমগুলো আইডিয়া করে নেবেন। অনেক সময় আপনি যে সাপ্লায়ার কাছ থেকে কিনতেছেন সে হয়তো এই ইনফরমেশনগুলো এত ডিটেইলি দিবে না, তাদের কাছে চায় নেবেন। তারপর কেয়ার ইনস্ট্রাকশন, ধরেন আপনার প্রোডাক্টটা ড্রাই ক্লিন করানো উচিত, কখনো ভিজানো উচিত না, সো এটা কেয়ার ইনস্ট্রাকশন আপনার দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এইটার কারণে নেগেটিভ ফিডব্যাক খাবেন যে আমি এটাকে ভিজাইছি পরে নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু আপনার প্রোডাক্টটা ভিজানো উচিত না, এটা আগেই বলে দেওয়া। ফ্রেম ম্যাটেরিয়াল আপনার যে ফ্রেম ম্যাটেরিয়াল হবে সেটা এখানে টাইপ করবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি সাজেস্টেড চলে আসবে, দিয়ে দিবেন। তারপরে আর্ম স্টাইল, আর্মটা কেমন সেটা দিবেন। হ্যাঁ, এখানে যেটা আসলে এক্স্যাক্টলি সেটাই দিতে হয়। তো আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে চেয়ারের যে আর্মের পার্টটা, ওই পার্টটার স্ক্রিনশট তুলে আপনি চ্যাট জিপিটি করে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই আর্মের স্টাইলটা কি, সো ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। সারফেস রিকমেন্ডেশন, আসলে এটা কার্পেটের উপরে রাখতে বলছেন নাকি হার্ড ফ্লোরে রাখতে বলছেন নাকি বোথ, সো এই জিনিসটা খেয়াল রাখবেন। মনে করেন যেটা হার্ড ফ্লোরেও রাখা যায় কার্পেটেও রাখা যায়, সেই ক্ষেত্রে শুধু ফ্লোরটা সিলেক্ট করে দিয়েন, কারণ যেগুলো হার্ড ফ্লোরে রাখা যায় সেটা কার্পেটে অটোমেটিকলি ফিট। তো রিকোয়ার্ড অ্যাসেম্বলি, মানে এটা বুঝাইতেছে যে আপনার প্রোডাক্টটা কি একসাথে একদম হয়ে আসবে, মানে রেডি টু ইউজ হয়ে আসবে, নাকি পার্ট বাই পার্ট আসবে, আবার যে বাসায় থাকবে সে আবার মনে করেন পার্টগুলো একসাথে জয়েন্ট দিবে। সো এই জিনিসটা এই করেন। ফাইল ম্যাটেরিয়ালস, এটা আপনি দেখে বসায় দিবেন। ইজ ফোল্ডেবল, ইয়েস নো অপশন জাস্ট, ওকে। অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন, যদি ইয়েস হয়ে থাকে অ্যাসেম্বলি, তাহলে এখানে অ্যাসেম্বলির ইনস্ট্রাকশনটা ডিটেলে দিয়ে দিবেন। ফর্ম ফ্যাক্টর, এখানে বেসিক্যালি মানে প্রোডাক্টটা মানে কোন টাইপের চেয়ার সেটা বোঝায়। হ্যাঁ, তারপর ফার্নিচার ফিনিশটা কি কালার, মানে কালারটা বিচ কালার এইরকম দিবেন। তারপর এখানে প্যাটার্নটা কি, প্যাটার্নটা দিবেন। ফিনিশ টাইপ, তারপর এটা হলো ইউনিট কাউন্ট, এখানে টোটাল কয়টা ইউনিট আছে, এটা ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি পেয়ার সেল করতেছেন তাহলে এখানে 2 দিবেন। ইউনিট কাউন্ট টাইপ, এখানে টাইপ দিয়ে বুঝায় হলো আপনার ইউনিট কাউন্টার এককটা কি, যেমন ধরেন আপনার যদি এটা একটা ফুড আইটেম হয় এটা হবে লিটার, আপনার যদি এটা একটা ওয়েট আইটেম হয় ইউনিট টাইপ হবে এখানে আপনার আউন্স অথবা কেজি, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে প্রোডাক্ট সাইট লঞ্চ ডেট, এইটা যদি আপনি বাড়ায় দেন, মানে আজকে যে তারিখ তার থেকে আগায় দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরো প্রোডাক্টটা লিস্ট করার পরেও এই আইটেমটা কিন্তু আজকে লাইভ পাবেন না, এই আইটেমটা কালকে থেকে লাইভ হবে। ইনক্লুডেড কম্পোনেন্টস, যদি এটার ভিতরে কিছু কম্পোনেন্টস দেওয়া থাকে এক্সট্রা করে, মনে করেন চেয়ারের বাইরেও ধরেন আপনি স্ক্রু ড্রাইভারও দিয়ে দিচ্ছেন, সো এটা অ্যাড করে দিবেন। তারপরে লিগ নেম, যদি এটা আসলে কোনো একটা ডিজাইনের আদলে হয় তাহলে লিগ নেমটা দিবেন, টিমের আদলে হয় তাহলে টিম নেমটা দিবেন, যদি না হয় খালি রাখবেন। রিকমেন্ডেড ইউজেস ফর প্রোডাক্টস, কোন প্রোডাক্টের জন্য রিকমেন্ড ইউজ করার জন্য সেটা দিবেন। ইজ ফ্রাজাইল, মানে এটা কি ভঙ্গুর না ভঙ্গুর না সেটা দিবেন। তারপরে ব্যাক স্টাইল যদি জানা থাকে দিয়ে দিবেন।
দিবেন, কুশন স্টাইল যদি জানা থাকে দিয়ে দিবেন। এরকম করে দেখেন এখানে আরো দুইটা অপশন আছে কোন রুমে, এইটার অপশনটাতে যত বেশি দেয়া যায় অ্যাড মোরে, হ্যাঁ, তাহলে এটা ফিল্টারে ভালো কাজ করে। তো যখন আপনি কিন্তু কোনো একটা সাইটে, যেমন এই যে দেখেন এই দুইটা কিন্তু এখনো খালি বক্স, এই কারণে কিন্তু এই যে প্রোডাক্ট ডিটেলস এর যে ট্যাবটা উপরে এইখানে কিন্তু রেড মার্ক হয়ে আছে, বুঝতে পারছেন? সো এই বক্সগুলো ফিল আপ না করা পর্যন্ত কিন্তু আপনি নেক্সট বক্সে যাইতে পারবেন, বাট এইখানে আপনার অলওয়েজ শো করবে যে এখানে আপনার কিছু বক্স খালি আছে, এবং সবও যদি আপনি বসায় দেন, এই রিকমেন্ডেড বক্সের জিনিসটা না বসাইলে ওইটা আর মানে আসবে না, মানে লিস্ট আর করতে পারবেন না। সো আমরা ওইটা খালি রাখলাম দেখানোর জন্য যে ওটা খালি থাকলে লাস্টে কি হয়, তারপর আমরা ওটা বসাবো। তো এখন দেখেন আমরা দুই ধরনের দিছি, কালার দিছি। সো দুই ধরনের ভ্যারিয়েশন দিছি, কালার আমরা দিলাম ধরেন একটা ব্ল্যাক, আর একটা কালার হইতে পারে এটার ইয়েলো। তেমন ধরেন সাইজও দিবেন আপনি, সাইজ প্রথম সাইজটা ধরেন আপনি দিলেন স্মল, তারপরে অ্যাড দিয়ে এইখানে দিলেন ওভার সাইজড। সো এইরকম যখন আবার অ্যাড দিবেন এটা অ্যাড দিয়ে দেন। সো এইগুলো কিন্তু আপনার ভ্যারিয়েশন হিসেবে কাজ করবে। এখন আপনি এই যে ভ্যারিয়েশনটা দিয়েছেন না, এখানে এসকিউ বসাবেন, ধরেন একটা র্যান্ডমাইজ এসকিউ, এক্সটার্নাল প্রোডাক্ট আইডি, এটা ইম্পর্টেন্ট। এইখানে আসলে সিলেক্ট করবেন কি দিবেন, যেহেতু এগুলো এখনও লিস্ট হয়নি, সো ইউপিসি দিয়ে লিস্ট করবেন। এখানে ইউপিসিগুলো আপনার বসায় দিবেন, অ্যান্ড অ্যাসিন দিলে আপনার এখানে অ্যাসিন বসাইতে হবে। আর এইখানে দেখেন এইখানে ইমেজটা বসায় দিবেন, অ্যাড ইমেজেস, এখানে মানে সেমভাবে মেইন প্রোডাক্টে যেমন 8টা ইমেজ দেওয়া যায়, এইখানেও 8টা ইমেজ দেওয়া যায়, এবং ওই ভ্যারিয়েশনটা সিলেক্ট করে এইখানে যে 8টা ইমেজ এইগুলো থেকেই ওরা দেখবে। আইটেম কন্ডিশনটা দিয়ে দিবেন, নিউ দিবেন, যেহেতু আমরা নতুন প্রোডাক্ট সেল করতেছি। এখানে ভ্যারিয়েশনের প্রাইস দেওয়া থাকবে, ধরেন $25 করে আপনার যদি হয় তাহলে 25 দিবেন, যেটা 25 না $20 সেটা 20 দিবেন। একটা ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে সব কালারের প্রাইসই সেম রাখার চেষ্টা করেন, কারণ কি এটা খুবই অ্যানোয়িং যে আপনি একটা প্রোডাক্টের কালারের জন্য দাম বাড়ায় দিতেছেন, তাই না? সো তারপরে এখানে যদি আপনার প্রোডাক্টের FBA হয় তাহলে কোয়ান্টিটি দিবেন না, আর যদি FBM হয় তাহলে কোয়ান্টিটি দিবেন। ওকে, দিয়ে এখন আমি নেক্সট অপশনে যাই, যেখানে হলো আমার মেইন প্রোডাক্টের প্রাইজিংগুলো দেখানো আছে। সো এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো পার্ট সেগুলো হলো আপনি এসকিউ বসাবেন। সো এসকিউর ফুল মিনিংটা এটাকে আসলে মিনিংফুল করে তোলে, স্টক কিপিং ইউনিট। তার মানে হলো আপনার ইনভেন্টরিতে স্টক কত আছে সেটা ট্র্যাক করার জন্য যে নাম্বারটা ইউজ করি আমরা সেলাররা তাদের বিজনেসের জন্য, এটা কোনো মানে বাইরে থেকে আসে না, সেলার নিজেই দেয়। ধরেন আমার এটা বলো প্রথম আইটেম চেয়ারের, তাহলে আমি দিতে পারি CH01, এটা আমার ইচ্ছা, আপনি অন্যও দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আর যদি না দেন সেই ক্ষেত্রে এটা আপনার থাকবে হইলো হয়ে, মানে অটোমেটিকলি একটা নিয়ে নেবে র্যান্ডম, অটো জেনারেটর যেমন পাসওয়ার্ড অটো জেনারেট হয়ে যায় ওই রকম। হ্যান্ডলিং টাইম, ধরেন আপনার এই প্রোডাক্টটায় অর্ডার পড়ছে, FBM এর ক্ষেত্রে এটা, হ্যাঁ। সো অর্ডার পড়া থেকে আপনার প্রোডাক্টটা একটা ক্যারিয়ার মাধ্যম, ধরেন আমাদের দেশের জন্য ইজি সলিউশন বলি, আমাদের দেশের জন্য হইলে রেডেক্সের নাম অনেকে শুনছেন। সো আপনি যদি বিজনেস করতেন এবং আপনার প্রোডাক্টটা অর্ডার হওয়া থেকে রেডেক্সে পাঠাইতে যদি 2 দিন সময় লাগে, সেটা হলো আপনার হ্যান্ডলিং টাইম, মানে একটা শিপমেন্ট আসছে, প্যাকেজটা রেডি করা এবং কুরিয়ার মাধ্যমের কাছে পাঠায় দেওয়ার টাইমটাই হলো হ্যান্ডলিং টাইম। সো এটা আপনি আপনার মতো দিবেন, অথবা ওরা অটোমেটিক নিয়ে নেবে। রিস্টক ডেট দিয়ে দিবেন, মিনিমাম অ্যাডভাইস, এগুলো স্কিপ করে গিয়ে এখানে লিস্ট প্রাইসটা দিবেন। এখানে ধরেন এই প্রোডাক্টের লিস্ট প্রাইস ধরেন $25, এটা দিবেন। এই যে এইটা দিবেন যে আই উইল শিপ দিস আইটেম মাই সেলফ, এটা মানে হলো FBM। আর অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস, এটা হলো FBA। সো আপনি FBA সিলেক্ট করে নেন, FBA সিলেক্ট করে নিলাম, অ্যান্ড FBA সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমার কিছু জিনিস আবার একটু দেখায় দিতে হবে। সো হ্যান্ডলিং টাইম দিছি, রিস্টক ডেট দরকার নাই দেওয়ার, মিনিমাম অ্যাডভার্টাইজিং প্রাইস দরকার নেই, মিনিমাম সেলার অ্যালাউড প্রাইস, মিনিমাম ম্যাক্সিমাম প্রাইসটা দিলে হয় কি, আপনার মনে করেন যদি আপনার ভুলেও কখনো এই প্রোডাক্টের মিনিমাম প্রাইস আপনি ধরেন 20 দিয়ে রাখলেন, আপনার যদি ভুলেও কখনো আপনি এটার প্রাইস 19 করেন, এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি হয়ে থাকবে, মানে আনসেলেবল কন্ডিশনে চলে যাবে। মিনিমাম দিলে ম্যাক্সিমাম দিয়ে রাখবেন, ধরেন ম্যাক্সিমাম আপনি চান যে এটা কখনো যেন $30 বেশিতে সেল না হয়, তাহলে ম্যাক্সিমাম এটা। অ্যান্ড মিনিমাম ম্যাক্সিমাম দিলে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো আপনার হাই প্রাইসিং ইউরোটা ধরে না পরবর্তীতে। প্রোডাক্ট ট্যাক্স কোডটা বসান যদি থাকে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দেওয়ার ট্রাই করবেন, অথবা দিবেন না। এখানে যেহেতু আমরা পাইতেছি না, আমরা এটা স্কিপ করি, যেহেতু এটা রিকমেন্ডেড না। তারপরে লিস্ট প্রাইস বসায় দিছি। ওকে, আই থিঙ্ক এইখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো একবার একটু আপনাদের দেখায় যেতে হবে। এখানে দেখেন গিফটিং অপশনস, অফারিং ক্যান বি গিফট উইথ এ গিফট মেসেজ, এটা যদি আপনি ইয়েস না দেন তাইলে কিন্তু যে গিফট দিবে তার বাসা এক জায়গায় না, তো সে কিন্তু আর গিফট মেসেজটা লিখতে পারবে না। সো এই কারণে এই অপশনটা যদি দেন তাহলে কিন্তু সেই গিফটের মেসেজটা যখন সে অর্ডার করবে নিচে একটা বক্স আসবে, ওই বক্সে সে বসাবে, ওইটা লিখে দিবে অ্যামাজন। তারপর গিফট র্যাপ অ্যাভেলেবেল, এটা ইয়েস দিয়ে দিলে যদি র্যাপিং চাই র্যাপিং করে দিতে পারবেন।
মানে অ্যামাজনের ওয়্যার হাউসই করে দিবে, আপনি জাস্ট হলো র্যাপিংটা ফার্স্টে পাঠায় রাখবেন। অ্যাক্সেসরিজ এটা যদি হয় কিছু ইনফরমেশন দিবেন, ব্যাটারি লাইফ পার্সেন্টেজ যদি ব্যাটারি থাকে, না হলে জীবনও এটা দিবেন না, তাহলে কিন্তু আপনার আরো অনেক ডকুমেন্ট সাবমিট করা লাগবে। ফিচার্সগুলো অ্যাড করবেন অ্যান্ড এরপরে নেক্সটটা যদি আমরা যাই সেফটি অ্যান্ড কমপ্লিয়েন্সেস। সো এইখানে দেখেন, এইখানে সেফটি ওয়ার্নিং যদি কোনো ওয়ার্নিং টর্নিং থাকে এই টাইপের প্রোডাক্ট যদি সেল করেন সেক্ষেত্রে কান্ট্রি অফ অরিজিন বেসিক্যালি চেষ্টা করবেন কান্ট্রি অফ অরিজিনটা ইউনাইটেড স্টেটের রাখা। আমি এটা আপনাদের একটা রিকমেন্ডেড দিলাম, কারণ এটা অত একটা চেক হয় না যে আসলে কান্ট্রি অফ অরিজিনটা কোথায়, এটা এত ভেরিফিকেশন হয় না। সো ইউনাইটেড স্টেট রাখলে হয়তো কাস্টমারদের কাছে শো করবে ইউনাইটেড স্টেটস, সো এই জিনিসটা একটা বেনিফিট পাইতে পারেন। ওয়ারেন্টি ডেসক্রিপশনস যদি ওয়ারেন্টি থাকে অ্যান্ড এখানে আইটেম ওয়েটটা কত ধরেন আমি দিলাম 20টা আসলে কি পাউন্ড নাকি আউন্স, এই জিনিসগুলো দিতে হবে। সো এখানে অপশনসগুলো দেখেন, এখানে অপশন পাউন্ডই আছে, তো আমি দিয়ে দিলাম পাউন্ড। দিস প্রোডাক্ট সাবজেক্ট টু বায়ার এজ রেস্ট্রিকশনস, বায়ার এজ রেস্ট্রিকশনস আছে নাই, সো নো দিয়ে দিবেন। ক্যালিফোর্নিয়া এটা নট অ্যাপ্লিকেবল দিবেন মাস্ট, নাহলে পরে আবার অ্যামাজন নোটিফিকেশন পাঠায়। ওকে, এই ক্যাটাগরির জন্য এটা নট অ্যাপ্লিকেবল ভ্যালু নাই, সো এটা খালি রাখলে সেম জিনিসই মেক সেন্স করতেছে। প্রেসিসাইজ রেজিস্ট্রেশন স্ট্যাটাস এগুলোতে যদি দেখেন যে নট অ্যাপ্রুভাল আছে তাহলে দিবেন অথবা দিবেন না। কমপ্লিয়েন্স রেগুলেশন টাইপ এগুলো যদি থাকে দিবেন, নইলে দিবেন না, কারণ এগুলো খুবই ক্রিটিক্যাল ইনফরমেশন। স্পেসিফিক্যালি যদি এটা থাকে সেটা দিবেন। শিপস গ্লোবালি যদি ইয়েস দেন, সেই ক্ষেত্রে অ্যামাজন ইউএস এর বাইরের যে সেলাররা আছে তারা কিন্তু সেম ভাবে পারচেস করতে পারবে। হ্যাঁ, অ্যান্ড এখানে রেগুলেশন কমপ্লিয়েন্স এইসব জিনিসগুলো দেখে এখানে বসাবেন। আমি দেখতে চাইতেছি আসলে কোন বক্সটা ফিল আপ করে নেই। ডেঞ্জারাস গুড রেগুলেশন দেখেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা দিবেন নট অ্যাপ্লিকেবল যদি আপনার প্রোডাক্টে কোনো ধরনের ইস্যু না থাকে। সো রেড কালার কোনগুলো হয়ে আসছে সেগুলো বের করেন, করে বসান। দেখেন রেড কালারগুলো কিন্তু চলে যাইতেছে। হ্যাঁ, সো এই যে রিকোয়ার্ড বক্সগুলো সেগুলো আপনি এইখানে এখন ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে ওইখানে নিয়ে ল্যান্ড করাবে না, এমন কিছু না, কিন্তু আপনি রেড কালার দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা। সো এইখানে রেড কালার, এই যে এইগুলো আমরা দেই না, এই কারণে রেড কালার হয়ে আছে। অ্যান্ড এই রেড কালার থাকা অবস্থায় আমি যদি সাবমিট দিই তাহলে কিন্তু এটা সাবমিট নিবে না। এইটা আমি বলছি যে এইটা কিন্তু সাবমিট নিবে না। অ্যান্ড এইখানে তখন আমার ইনফরমেশন দেওয়া লাগবে। আপাতত র্যান্ডম দিয়ে যাই। আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্ট অনুযায়ী দিবেন, কারণ এটা একটা গুড থিং না যে আপনি না বুঝে কিছু একটা বসায় দিলেন, এতে আপনার অনেক ধরনের লস হইতে পারে। আমি এটা দিয়ে একটা এক্সাম্পল সেট করলাম লসটা বলার জন্য। সো লসটা হইতে পারে এমন, ধরেন আপনি একটা প্রোডাক্ট ভুলে $10 প্রোডাক্ট $1 সেল করতেছেন, মানে প্রোডাক্টের ভুলে আপনি প্রাইসটা $1 দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে প্রোডাক্টটা $1 অর্ডার হয়েছে, অ্যামাজন কিন্তু এফবি অর্ডার আপনি ক্যান্সেল করতে পারবেন না। সো অ্যামাজন কিন্তু ওই প্রোডাক্টটা $1 হোক আর যেই ডলারই হোক আপনার ওই প্রোডাক্টটা সে শিপ করে দিবে। এখন আপনি ধরেন $1 দিচ্ছেন কিন্তু ভুলটা করছেন ঠিকই, বাট আপনার প্রোডাক্টের মডেল, বিজনেস মডেল হলো FBM। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সেল করার পাওয়ারটা আপনি হোল্ড করেন, বাট ওভার ক্যান্সেলেশন কিন্তু আপনার FBM সেলিংটাই বন্ধ করে দিবে। হ্যাঁ, মানে রেস্ট্রিক্টেড করে দেয় অ্যামাজন যদি আপনি FBM অর্ডার পান বাট শিপ করতে না পারেন। সো এইভাবে যখন আপনি সবগুলা অ্যাট্রিবিউট দেখবেন, জানবেন এবং যেগুলো রিলেভেন্ট মনে হবে, অবশ্যই যেগুলো আপনার প্রোডাক্টের জন্য রিলেভেন্ট মনে হবে আপনি শুধু সেগুলাই অ্যাপ্লাই করবেন। তারপরে আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার কিন্তু প্রোডাক্টটা লিস্ট হয়ে যাবে। এর পরের সেকশনে অ্যামাজন আপনাকে বলবে প্লিজ ওয়েট ফর 15 minutes, you will see the product। হ্যাঁ, মানে 15 মিনিটের ভিতরে আপনি প্রোডাক্টটা পরবর্তীতে দেখবেন যে সেলার সেন্ট্রালে ইনভেন্টরি ম্যানেজ ইনভেন্টরিতে চলে আসতেছে। আর এইটাও ভয় নাই, ধরেন আপনার এই সময় যদি কারেন্ট চলে যায়, সো আপনি বারবার এই যে সেভ এস ড্রাফটে ক্লিক করে রাখবেন। এতে হবে কি, এই যে যত ইনফরমেশন এখন পর্যন্ত আমরা দিছি এগুলো কিন্তু ড্রাফটে সেভ হয়ে গেল। ওকে, সো এইভাবে আমাদের শেষ হইতেছে হইলো ম্যানুয়ালি একটা প্রোডাক্ট লিস্ট করার ওয়ে। এখন আমরা বাল্কে লিস্ট করব। সো বাল্কে লিস্ট করার ওয়েটা তো জানতে হবে, তাই না? সো বাল্কে লিস্ট করার প্রসিডিউরটা এইখান থেকে শুরু হয় যে ওই ক্যাটালগ থেকে অ্যাড প্রোডাক্টস ভি আপলোড। ওকে, এইখান থেকে প্রসিডিউরটা শুরু হয়ে আপনার কিছু স্টেপ আছে, এগুলো ফিল আপ করতে হবে। দাঁড়ান দেখাইতেছি। এখন দেখেন আপনি আসলে বাল্কে করার জন্য এইখানে দেখেন ওই আগের পেজটাতে কিন্তু নিয়ে আসছে। তো এইখানে যে ডাউনলোড ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এইটা আপনি ডাউনলোড করবেন।
ক্যাটাগরিটা সিলেক্ট করে এখানে দেখেন লিস্ট প্রোডাক্ট অলরেডি ইন অ্যামাজন। আপনার তো এইটা না, যদি আপনার অলরেডি লিস্টেড প্রোডাক্ট বাল্কে এডিট করতে চান তখন আপনি এটা ইউজ করবেন। আর লিস্ট প্রোডাক্ট দ্যাট ইজ নট কারেন্টলি অন অ্যামাজন, এইটার মানে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড এখানে দেখেন এখানে আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন, অথবা যেমন আমাদের সময় আমরা ভ্যানিটি চেয়ার নিয়ে কথা বলছি, VANIT ভ্যানিটি চেয়ার। সো ভ্যানিটি চেয়ার আমরা পাইলাম এবং এইখানে দেখেন এইখানে কিছু আসতেছে। সো ব্রাউজ, যদি আপনারটা এক্স্যাক্টলি না ম্যাচ হয়, যেমন দেখেন এইখানে আমরা দিছিলাম হোম অ্যান্ড অফিস, বাট এইখানে আসছে হইলো লিভিং রুম। এখানে আমরা দেখেন এখানে কিন্তু টোটাল আমরা পাইছি অনেকগুলো ক্যাটাগরি সাজেশন দিছে, বাট এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আর এইখানে যেহেতু ওরা রিকমেন্ড করছে, এখান থেকে আমি ডাইনিং চেয়ারটা সরাই দিব অবশ্যই। এইখানগুলো আপনি সিলেক্ট করে কন্টিনিউ দিতে পারেন এবং এইখানে আরেকবার সিলেক্ট করতে পারেন, তাইলে জেনারেট হবে। অথবা যদি আপনার মনে হয় যে এই ক্যাটাগরিগুলোতে আপনি স্যাটিসফাইড না, এই নিশগুলো আসলে এক্স্যাক্টলি না, তাহলে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে গো উইথ দ্য ক্যাটাগরি যাবেন, যে এইখানে প্রথমে ধরেন এই আপনার প্রোডাক্টটা হোম অ্যান্ড কিচেন টাইপের ছিল, রাইট? এইটা এরকম 1 বাই 1 পাত বাই পাত যাবেন। ধরেন এটা ফার্নিচার ছিল, তারপরে বেডরুম ফার্নিচার ধরেন দিলাম, তারপরে ড্রেসার্স, বেডরুমে কিন্তু ড্রেসার্স হয়, হ্যাঁ, যেটাতে যায় সেটা দিবেন। ভ্যানিটি অ্যান্ড ভ্যানিটি বেঞ্চেস যেটা যায় সেটা দিবেন, সিলেক্ট করবেন। ফাইনালি কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল এখন। হ্যাঁ, ফাইনাল সিলেক্ট হওয়ার পরে এখানে কিন্তু জেনারেট স্প্রেডশিটের অপশন আছে। এখন আপনার কথা হলো যে আসলে আপনি কোনটা নিছেন। আপনি কিন্তু নিছেন হলো আসলে এই যে এইখান থেকে ব্রাউজ করে যেটা রয়েছে সেটা নিছেন, এই যে এইখানে দেয়া। সো আমরা ক্লিয়ার যদি করে দিই, আবার কিন্তু এখানে চলে গেছে। এইখান থেকে যে দুইটা আছে এই দুইটা সিলেক্ট করলে এইটা করবেন, আর এইখান থেকে নিলে এইখানে নিবেন। কিন্তু দুইটা যদি একসাথে নিতে চান এইখান থেকেও সিলেক্ট করবেন, আবার এইখান থেকেও নিবেন। তারপর টোটাল যেটা আসবে সেটার পর আপনি জেনারেট স্প্রেডশিট দিলে আসলে কিন্তু আপনার ওই ফাইলটা রেডি মানে নামবে। সো এক্সাম্পল তরফ আমি অলরেডি একটা এক্সেল ফাইল রেডি করে রাখছি। আমি চাইতেছিলাম যে ওইটাই আপনাদের সাথে গো থ্রু করবো, যে আসলে কোথায় কি বসাইছি। তাতে হবে কি আপনারা বুঝতে পারবেন আসলে। হ্যাঁ, ওকে। সো যে ফাইলটা নামছে সেই ফাইলটাও মোটামুটি এইরকম হবে। অ্যান্ড এই ফাইলের বিভিন্ন সেক্টরে বিভিন্ন গাইডলাইনগুলো দেওয়া আছে। হয়তো আপনারা এটা পড়বেন না, বাট আমি হইলে পড়তাম। কারণ কি, আমি যদি নিজের বিজনেস হইতো আমি অবশ্যই এটা জানার চেষ্টা করতাম যে আসলে কোথায় কি গাইডলাইন দেয়া আছে। সো যেমন আমি বলছিলাম যে ইমেজের ক্ষেত্রে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ হইতে হবে। দেখছেন এগুলো কিন্তু গাইডলাইন একদম এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, ইমেজের গাইডলাইন এখানে দেওয়া আছে। ডাটা ভ্যালিডেশনের প্রত্যেকটা বক্সে কোথায় কি বসবে সেই কথাগুলো এক্স্যাক্টলি হলফনামা করে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে টেমপ্লেটের ক্ষেত্রে এইখানে হইলো এই জায়গাটা আসলে ব্ল্যাঙ্ক থাকে। এগুলা যা দেখতেছেন এগুলো আমি বসাইছি। তারপরে এই পাশে যেগুলো বাটন এগুলো আপনার মোটামুটি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, আর এখানে কোন বক্সের জন্য কোন ভ্যালুটা এক্স্যাক্ট সেটা এখানে বলে দেওয়া আছে। সো রাইট নাও যদি আমি মেইন যেটা পার্ট সেটা হলো টেমপ্লেট, অ্যান্ড এইখানে কোথায় কি বসাইছি সেটা একটু আমরা ঘুরে দেখে আসি। আমি প্রথমত একটা প্রোডাক্টের জন্য আমি A to Z আপনাকে দেখাই। হ্যাঁ, সো এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো SQ, আর আপনি যদি নিউ আইটেম লিস্ট করেন সেই ক্ষেত্রে এইটা দিবেন হলো এই যে ক্রিয়েট অর রিপ্লেস ফুল আপডেট। ঠিক আছে, এখানে তিনটা অপশন আছে। এই যে এই বাটনটা, এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, দেখেন ক্রিয়েট অর রিপ্লেস ফুল আপডেট। এইটা দেওয়া মানে হইলো এইখানে যে অ্যাট্রিবিউট গুলার ভ্যালু আপনি বসাইতেছেন সেইটা বাদে অন্য কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আপনি এটা এডিটের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি একটা প্রোডাক্ট অলরেডি লিস্ট করছেন এবং সেইটাকে আপনি সেটা এডিট করার ক্ষেত্রে এই ফাইলটাই নামে। সো সেম প্রসেসে যদি আপনি এডিট করেন সেই ক্ষেত্রে যদি এই ক্রিয়েট অর রিপ্লেস ফুল ভার্সন এই বাটনটা সিলেক্ট করেন এবং আপনি বাকি অ্যাট্রিবিউটগুলোতে ভ্যালু বসান, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউটের অপশন। সো যেগুলো আপনি খালি রাখবেন, যদি আগে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু বসানোও থাকে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? সো এডিটের ক্ষেত্রে আইডিয়াল অপশন হলো এই যে এডিট পার্শিয়াল আপডেট। এই ক্ষেত্রে হয় কি, আপনি শুধু যেই বক্সে ভ্যালু বসাইছেন ওই বক্সে যে কারেন্ট ভ্যালুটা বসাইছেন সেটা আপডেট হয়ে যায়, আর প্রিভিয়াসলি যদি কোনো বক্স থাকে এবং এই বক্সগুলো আপনি ফিল আপ নাও করেন, প্রিভিয়াস যে ডাটা থাকবে সেই ডাটাটা ওইখানে স্ট্যান্ড বাই থাকবে। যেহেতু আমরা নিউ আইটেম লিস্ট করতেছি অবশ্যই এখানে আমরা ফুল আপডেট দিব। আর যদি আপনি চান যে একটা আইটেম ডিলিট করবেন বাল্কে, জাস্ট আইটেমের ইনফরমেশনগুলো বসায় ডিলিট বাটনটা সিলেক্ট করেন, এইখানে লিস্টিং অ্যাকশনে ডিলিট হয়ে যাবে। সো যেহেতু আমাদের নতুন আইটেম আমরা এখানে দিলাম ক্রিয়েট অর রিপ্লেস। এরপরে এখানে প্রোডাক্ট টাইপ ওয়াল আর্ট, এটা এখান থেকে ড্রপ ডাউন অপশন থেকে নিচ্ছি। তারপরে আইটেম নেম মানে টাইটেল, সো এখানে যে টাইটেলগুলো আমরা প্রিপেয়ার করব সেগুলো বসবে। তারপরে ব্র্যান্ড নেম হইলো আপনার যে ব্র্যান্ডের নেমটা সেটা এখানে ড্রপ ডাউনে থাকার কথা, সো এখানে পেয়ে যাবেন। ইউপিসি যদি ইউপিসি থাকে ইউপিসি বসাবেন, না থাকলে বসাবেন না। তারপরে এখানে আপনি এই যে এইটা ড্রপ ডাউন থেকে নেবেন আপনারটা যেই ক্যাটাগরি। এখানে দেখেন এখানে ওরা
অনেকগুলো ক্যাটাগরি একসাথে মার্চ করে একটা টেমপ্লেট জেনারেট করছে। সো আপনার যেই প্রোডাক্টটা যেই ক্যাটাগরির জন্য আপনি কিন্তু এখানে র্যান্ডমলি সবগুলো সেম দিতে পারবেন না, আপনার যদি সেম না হয়, ঠিক আছে, যেটা হবে সেটারটা সেটা দিবেন। তারপরে দেখেন ইউনিট কেস, আপনার যদি বসাইতে মনে না চায় বসাবেন না, যদি বসাতে মন চায় বসাবেন। প্যাকেজ কন্টেন্টস এসকিউ এগুলো আপনারা দেখলেই বুঝতেছেন যে মডেল নেম, ম্যানুফ্যাকচার, জাস্ট হলো ভ্যালুটা আপনি জেনে জেনে বসাবেন, ঠিক আছে। অফারের ক্ষেত্রে দেখেন আইটেমটা কি নিউ না ওল্ড, তারপরে এটার লিস্ট প্রাইস কত, প্রোডাক্ট ট্যাক্স কি, এই ড্রপডাউন থেকে নেবেন। এখানে প্রোডাক্ট ট্যাক্সটা আপনি আপনার মতো যেটা আপনারটা সেটা আপনি জেনে নেবেন। এগুলো আসলে আপনার এন্টর নিয়ে আপনাকে বলেই দিবে, নো প্রবলেম। তারপরে এটা দেখেন এটা কি, মার্চেন্ট রিলিজ ডেটটা দিয়ে দিছে, অফারিং ইয়েস, তারপরে এটা দিছে মেইন ইমেজটা আপনার হলো এইরকম বিভিন্ন ধরনের লিঙ্কিং সাইট আছে যেখানে হলো একটা ইমেজ আপলোড করলে ওইটা লিঙ্ক জেনারেট করে দেয়। সো ওইখান থেকে আপনি মেইন ইমেজের লিঙ্কটা নেবেন। আমি কিছু বলতে পারি, যেমন ফ্লিকার একটা সাইট আছে, এটাতে 1000 আপলোড করা যায়, বাট আপনি ডিলিট করে করে লিঙ্ক নিলে আবার ওইটা একটা ইস্যু করে। সো আপনি ফ্লিকারটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট অনেক বেশি হয়ে থাকে অ্যান্ড বা বেশি ইউজেস লাগে, সেই ক্ষেত্রে আপনি ধরেন একটা অল্টারনেটিভ ইমেল দিয়ে আরেকটা খুলে নিলেন বা এরকম করে ইউজ করলেন, ওকে। তারপরে আদার ইমেজ, এইখানে দেখেন এইখানে হলো 8টা ইমেজ না, তো ওই 8টার জন্য আলাদা আলাদা বক্স দেওয়া আছে, যে সিকোয়েন্সটা বুঝতেছেন, এটা সেকেন্ড হবে, এটা থার্ড হবে, হ্যাঁ। তো আদার ইমেজ বসানোর পরে দেখেন এখানে অ্যাক্সেসরিজ, সো এটার ভ্যালুটা বসায় দিছে, ব্যাটারি লাইফ, এখানে যা যা ভ্যালু আছে সব বসায় দিছে। যে ফিচার্স, হ্যাঁ এখানে ফিচার্স দেখেন, এই যে আমাদের মনে আছে আমরা যখন ম্যানুয়ালি করছি ফিচারের বক্সে অ্যাড মোর অপশন ছিল, এখানে যেহেতু এটা একটা ফাইল তাই এখানে অলরেডি বেশি দিয়ে দিছে। আপনার যদি প্রোডাক্টের ফিচার একটাই হয়ে থাকে তাহলে আপনার 2 জায়গায় 3 জায়গায় বসানোর দরকার নেই, হ্যাঁ। প্যাকেজিং সোর্স, এইটা দেখেন ফুলফিলমেন্ট চ্যানেল, হ্যাঁ ফুলফিলমেন্ট চ্যানেলে অ্যামাজন এনে দেওয়া মানে হইলো এটা হলো অ্যামাজন এফবিএ হয়ে যাবে প্রোডাক্টটা, আর যদি আপনি ডিফল্ট দেন তাহলে এটা হবে হলো অ্যামাজন এফবিএম, ঠিক আছে। সো এগুলো এনে দিয়ে দিবেন, সবগুলো এনে দিয়ে দিবেন যদি এফবিএ সেল করেন। সেই ক্ষেত্রে দেখছেন এই বক্সটা কিন্তু কালো হয়ে গেছে, মানে এটা ফিল আপ করার দরকার নাই তোমার, ও ডাইরেক্ট বলতেছে। এইখানে আমরা ওই যে মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস, এই কলামগুলো দেখবেন, আমি অলরেডি এই ফাইলটা আপনাদের মডিউলের সাথে অ্যাড করে দিছি একটা রেফারেন্স, কারণ এইখানে আপনি ভ্যারিয়েশনটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটা দেখার ব্যাপার। সো আমরা এটা এখানে দেখছি। এখানে দেখেন এই যে মার্চেন্ট শপিং গ্রুপ, আপনার যদি শিপিং টেমপ্লেট থাকে সেগুলো অ্যাড করবেন। প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করছি, বুলেট পয়েন্ট বক্স আসছিল অ্যাড করে দিচ্ছি। জেনেরিক কিওয়ার্ড মানে কি বলেন তো, সার্চ টার্ম। জেনেরিক কিওয়ার্ড মানে কি, সার্চ টার্ম। সো সেটা বসায় দিচ্ছি। স্পেশাল ফিচার্স, যদি কিছু স্পেশাল ফিচার্স আপনার প্রোডাক্টে থেকে থাকে সেগুলো বসায় দিবেন। এইজ রেঞ্জ বসায় দেন, ম্যাটেরিয়ালস বসায় দেন, যা যা ম্যাটেরিয়ালস আছে এইখানে। তারপরে আপনার বিভিন্ন ধরনের অপশনসগুলো, মানে পার্ট নাম্বার অনুযায়ী অপশনসগুলো, এটা আমরা এইখানে যে যদি আপনার থিম, প্রোডাক্টের থিম একটাই হয়, এখানে প্রত্যেকটা বসানোর দরকার নেই, আর যদি না হয় বসাবেনই না, ঠিক আছে। এইটা কিন্তু একটা এক্সাম্পল, আপনি এইখান থেকে শুরু করবেন। আর এই ফাইলের কিন্তু কোনো ধরনের কাটাছিড়া করবেন না, মানে এটার কোনো মানে এই উপরের এই যে 6টা কলাম আছে, মানে 6টা রো যে আছে, এই 6টা রোতে কোনো ধরনের হাত দিবেন না। এখানে ওদের ফাংশন দেওয়া থাকে, বুঝছেন, নইলে কিন্তু ওরা ক্যাচ করতে পারবে না। এইখানে অনেকগুলো ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে, সো ওগুলো আপনি আপনার মতো করে দিবেন। এন্ড এবার আমরা ভ্যারিয়েশনের দিকটাতে যাইতেছি। আর হলো কিভাবে ভ্যারিয়েশনটা করে এটা একটু দেখাই দিলে আপনি নিজেরটা নিজেই তখন সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। আর রেফারেন্স হিসাবে আমি এটা দিয়ে রাখতেছি। তারপরও যদি আপনাদের ছোটোখাটো কোনো কনফিউশন অ্যারাইজ হয়, সেই ক্ষেত্রে আপনি আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করে নিন, হ্যাঁ। এই যে ভ্যারিয়েশনের পার্টটা, এটা বোঝার চেষ্টা করেন সবসময়। সুন্দর মতো বোঝার জন্য প্রথম প্রোডাক্টটাকে আপনি প্যারেন্ট হিসেবে রাখবেন, হ্যাঁ। যেটা প্যারেন্ট সেইটাতে কোনো এসকিউ দিবেন না, যেটা প্যারেন্ট সেটাতে কোনো এসকিউ দিবেন না। এখানে এই যে ভ্যারিয়েশনটা কি টাইপের এটা দেওয়া আছে, সো ওই অনুযায়ী দিবেন। আর এইখানে দেখেন, এখানে হলো গিয়ে আপনার চাইল্ডের এসকিউগুলো দিয়ে দিবেন। চাইল্ডের এসকিউটা কি, এই যে পুরাটা দেওয়া আছে, এখানে দেখতে ছোট মনে হইতেছে বাট এটা কিন্তু অনেক বড় একটা স্কিল। তো এরকম দিয়ে দিবেন, যেটা প্যারেন্ট লিখবেন ওইটার আন্ডারে বাকিগুলা কিন্তু চাইল্ড হিসাবে লিখতে হবে, হ্যাঁ। এইটুক জাস্ট করবেন। আর ভ্যারিয়েশন থিম নেমটা আসলে কি থিম সেটা আপনি দিবেন এখানে, হ্যাঁ, লিখে দিবেন। সো এইভাবে যখন আপনি ফাইলটা বানাইলেন, ফাইল বানানো শেষ, এরপরে আপনার একটা অ্যামাজনের ব্যাকএন্ডের একটা জায়গায় গিয়ে আপলোড দিতে হবে, ওকে। সেটা হলো এইখানে। সো অ্যাড লিস্টিং এর যে প্রথম যে আপলোডের বক্সটা, এইখানে আপনি এই জিনিসটা আপলোড দিবেন। কিভাবে আপলোড দিবেন আমি জাস্ট একটু দেখায় দিতেছি, বাট আমি আপলোডটা দিতে চাইতেছি না এখন, সো দিব না, হ্যাঁ। অ্যান্ড ধরেন আপনার এই ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটা আপনি আপলোড দিবেন। সো এখানে নিয়ে আসলাম, আপলোড হয়ে গেল, হ্যাঁ। এটা যদি আসলে ঠিক থাকতো তাহলে এখানে আপনি সাবমিট প্রপোজালের অপশনটা পাইতেন। সো যেহেতু নাই, এটা পাবেন না। সো
এরপরে আপলোড দেওয়ার পরেও ওইটা ঘুরাই ফিরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো আপনি স্ট্যাটাসটা চেক করার জন্য যে চেক স্ট্যাটাসটা ক্লিক করবেন সবসময়, করে এখানে দেখবেন যে আসলে ফাইলের কি অবস্থা। সো এর আগের কিছু স্ট্যাটাস দেখে আপনাদের দেখায়, এই যে দেখেন সবকিছু যদি ওকে থাকে এরকম ডান লেখা আসবে, আর যদি কোনো ইরোর আসে এখানে লেখা আসবে ডাউনলোড প্রসেসিং সামারি, ইরোর সামারি চলে আসবে তখন, ওকে। আর এখানে ইরোরটা শো করবে স্ট্যাটাসে। সো এই হলো অবস্থা। অ্যান্ড এইখানে একটা আপলোডের বাটন আমি দেখতে পাইতেছি, যেটা আপনাকে এখানে নিয়ে আসছে। সো এইভাবে আপনি কিন্তু খুব সহজে বলবো না, খুবই অ্যানালিটিক্যাল ওয়েতে একটা প্রোডাক্ট অ্যামাজনে লিস্ট করতে পারবেন। এবং এইভাবে যদি আপনি লিস্ট করেন 100% আপনার প্রোডাক্টের র্যাঙ্কিং ভালো হবে, যদি আপনার প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটিটা ভালো হয়। নো ম্যাটার ব্র্যান্ড যতই নতুন হোক, আপনি যদি আসলেই এনাফ রিসার্চ করে কিওয়ার্ডগুলো নিয়ে থাকেন, আপনি ভালো জায়গায় ঢুকবেনই, আপনার প্রোডাক্ট ভালো জায়গায় সার্চ হবে, আপনার প্রোডাক্ট কাস্টমার কিনবে। সো এই ভরসাটা রেখে আজকে ক্লাসটা শেষ করতেছি। যারা প্রথমবারে বুঝতে পারেন নাই, অবশ্যই আরেকবার রিপিট করেন ক্লাসটা বড়, মনোযোগ দেওয়াটা একটু কঠিন হয়ে গেছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। বা এর থেকে কম ডিটেল দিলে হয়তো আপনারা আমার কিছু কোশ্চেন বাড়ায় করতেন, তাই ভাবলাম যে যা বলার এখানেই বলি, ওকে। সো দেখা হইতেছে নেক্সট ক্লাসে ওয়ান অফ দ্য টপিক হইলো এই যে এই সেকশনে না এসেই কিভাবে আপনি ইমেজ আপলোড দিতে পারবেন, আর একটা লিস্টিংয়ের ভিডিওটা কই থেকে আপলোড দেয়। এই দুইটা জিনিস মেইন। নেক্সট ক্লাসটা আমরা বেশি বড় করব না, যেহেতু এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে, বাট এটার সাথে হয়তো আরও কিছু জিনিস ইনক্লুড হতে পারে, লেট মি থিঙ্ক। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।